ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা কোর্স কন্টেন্টে চলে যাই। তো দেখেন, আপনাদেরকে যেটা ফার্স্টেই বললাম যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি, ওয়ার্ডপ্রেস না অ্যাকচুয়ালি ওয়েবসাইট সম্পর্কে আমি আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম, একটা ক্লাস এখানে থ্রি ফেজ একাডেমিতে নেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দেব, এটা আপনারা সবাই দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু প্রাইমারি আইডিয়াটা পেয়ে গেলেন, অর্থাৎ একটা ওয়েবসাইট কী রকম হতে পারে, ওয়েবসাইট সম্পর্কে, ওয়েবসাইট ডিজাইন কি, ডেভেলপমেন্ট কি, কোন সেক্টরে গেলে কি কি কাজ শিখতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম। তো ওই বিষয়গুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না, কারণ সেক্ষেত্রে একটা ক্লাসই আমার চলে যাবে এই টপিকগুলোর ওপর। তো এই জন্য আমি এখান থেকে থ্রি ফেজ একাডেমি যেটা ক্লাস এইটাই আমি গুগল মিটেই এটা দিয়ে দিচ্ছি, আপনারা কপি করে রাখেন, এখান থেকে দেখতে পারেন, বা থ্রি ফেজ একাডেমির ইউটিউব চ্যানেলে গেলেও দেখতে পাবেন, থ্রি ফেজ একাডেমির ওয়েবসাইটে গেলে সেখানে ইউটিউব লিঙ্ক পাবেন, বা গুগলে সার্চ করলেও পাবেন। সো এটা অনায়াসে আপনারা পাবেন আশা করি। তো ওই ক্লাসটা একটু দেখে নেবেন, যারা আজকের ক্লাসটা করবেন কমপ্লিট করার পরে ওই ক্লাসটা একটু দেখে নিন, আশা করি তাদের জন্য ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে। আচ্ছা, তো এমনিতে আমি একটু শর্টে বলে দিই ওয়েবসাইট কি, ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেব। তো তার আগে আমি একটু কোর্সটা সম্পর্কে বলে নিই। হ্যাঁ, এই কোর্সে মোটামুটি আমরা শিখবো হচ্ছে একদম বেসিক লেভেলের কাজগুলো। বেসিক লেভেলের কাজগুলো বলতে একটা ওয়ার্ডপ্রেস আসলে বিষয়টা কি, ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো, সি প্যানেল সম্পর্কে জানবো, এবং আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোনো একটা থিম ইনস্টল করে কিভাবে সেটাকে আমরা কাস্টমাইজ করে আমাদের নিজের মতো করে সাইট জেনারেট করতে পারি, সাইট ক্রিয়েট করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে শিখব। আজকে বলতে আমরা এই কোর্সটাতে এই বিষয়গুলো শিখব। সো আমি এটা নিয়ে স্টার্ট করব, তার আগে একটু রিভিউ করে যাব। হ্যাঁ, মূলত ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে আপনার অনেকগুলো পেজের কালেকশন, যেখানে আপনি একটা ডোমেইন নেম এবং একটা হোস্টিংয়ে কোনো কিছু রেজিস্টার্ড রাখতে পারবেন, এবং রিলেটেড কন্টেন্টগুলো আপনি সেখানে রেখে যে কারোর কাছে যে কোনো সময় প্রেজেন্ট করতে পারবেন। তো এটাই মূলত একটা ওয়েবসাইট। ওয়েবসাইট সম্পর্কে আমার এই স্লাইডটা দেওয়া আছে, আমি আপনাদেরকে স্লাইডটা দিয়ে দেব। স্লাইডটা আপনারা নিয়ে নেবেন, থ্রি ফেজ একাডেমির গ্রুপে আমি আপলোড করে দেবো, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন স্লাইডটা। স্লাইড এখান থেকে পাবেন, ভিডিও লিঙ্ক তো আমি দেখিয়ে দিলাম, ফার্স্টে যেটা দেখতে হবে সেটা কোথা থেকে দেখবেন। সো আপনারা কাইন্ডলি এটা একটু দেখে নেবেন। আমি আজকের টপিকটাতে ডিরেক্ট চলে যাব। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট সেক্টরে ওয়ার্ডপ্রেস একটা বড় ভূমিকা রাখে। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি অনায়াসে যে কোনো একটা সাইট ক্রিয়েট করতে পারেন। ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে কি না আপনি একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন, একটা ফ্রেমওয়ার্ক টাইপ কিছু একটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যেখানে আপনি অনায়াসে একটা ওয়েবসাইট নিজের মতো করে ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আমরা যদি একটু ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নেই, ওকে, স্লাইডটা দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? ভাইয়া কয়েকজন মেবি দেখতে পাচ্ছে না। না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আমি তো শেয়ার করেছি। দেখা যাচ্ছে কিন্তু খুব ছোট আসছে। ছোট? আচ্ছা, সেটা আপনি কি পিসিতে আছেন? আপনি ওখান থেকে ফুল স্ক্রিন করে নিলে দেখতে পারবেন। এখন দেখা যাচ্ছে? ভাইয়া আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেকে মেসেজ দিচ্ছে দেখতে পাচ্ছে না নাকি। হ্যাঁ দেখা যাচ্ছে, এবার দেখা না, যাচ্ছে। আমি তো দেখা শেয়ার যাচ্ছে না করেছি, আমার এই এখন তো জায়গায়। ভাইয়া দেখার পিন করতে কথা। হবে, পিন 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 করলে হয়ে যাবে ভাইয়া। পিন করতে হবে, ওখানে একটা পিন আছে। এটা করলে বড় হচ্ছে আমার। জি জি জি, ওই যে একটা পিন আছে বুঝছেন, যেখানে ছবিটা দেখা যাচ্ছে একটা পিন করে একটা পিন আছে, পিনে ক্লিক করলে বড় হয়ে যায়। আমারটাও বড় হয়ে গেছে। কারেক্ট, আমি ওইটাই এক্স্যাক্টলি বলতে যাচ্ছি। আপনি এইটাকে ফুল স্ক্রিন করে নেন, আপনার মানে আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি আমার এই পার্টটাকে ফুল স্ক্রিন করে নেন, তাহলেই আপনি দেখতে পারবেন। হ্যাঁ,
ওকে, আমরা তাহলে কোর্স কন্টেন্টে চলে যাব। তো ওয়ার্ডপ্রেস ইজ আ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রিটেন ইন পিএইচপি অ্যান্ড পেয়ার্ড উইথ MySQL or MariaDB ডাটাবেস। তো এটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি, এটা পিএইচপি ল্যাঙ্গুয়েজে করা হয় এবং এটা একটা ডাটাবেসে কানেক্টেড থাকে। তো ডাটাবেস কি, পিএইচপি ল্যাঙ্গুয়েজ কি, এগুলো সম্পর্কে আমার ওই ভিডিওতে ক্লিয়ারলি বলা আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এই ওয়ার্ডপ্রেস সিস্টেমটা কি, আপনি এখানে জাস্ট আপনার মতো করে কাস্টমাইজ করে যে কোনো একটা সাইটকে নিজের মতো করে নিতে পারবেন। এখানে কি থাকবে ফিচারের মধ্যে? ফিচার্স include a plugin architecture and a template system referred to within WordPress as theme। এখানে আসলে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। থিমটা হচ্ছে একটা লেআউট দেবে আপনাকে, যে লেআউট দ্বারা বোঝা যাবে একটা ওয়েবসাইট দেখতে কেমন। আরেকটা হচ্ছে প্লাগইন, যেটা কিনা ছোট ছোট কিছু সফটওয়্যারের মতো, যেটা ওই থিমটাকে কাস্টমাইজ করতে হেল্প করবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। একটু বেসিক সম্পর্কে এখানে একটু বলে যাচ্ছি। তো a WordPress theme is a group of files that dictates the overall appearance of your blog or website। একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে তার একটা টোটাল আইডিয়া এখান থেকে দেওয়া হয়। যেমন আপনি এখানে পাশের ইমেজটা দেখতে পাচ্ছেন, একটা ওয়েবসাইট, আমি ওয়েবসাইট থেকে দেখাবো আপনাদেরকে। তো এই যে ওয়েবসাইটটা দেখতে এর শেপটা কেমন হবে, এই বিষয়গুলো আসলে থিম দ্বারা ক্রিয়েট করা হয় এবং পরবর্তীতে প্লাগইনের মাধ্যমে আমরা চাইলে এগুলোকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। ওয়ার্ডপ্রেস প্লাগইনস আর বিটস অফ সফটওয়্যার দ্যাট ক্যান বি আপলোডেড টু এক্সটেন্ড অ্যান্ড এক্সপ্যান্ড দ্য ফাংশনালিটি অফ ইউর ওয়ার্ডপ্রেস সাইট। আপনি চাইলে এটাকে এই প্লাগইনগুলো ইউজ করে এটাকে আপনি আরও ওয়াইড রেঞ্জে ইউজ করতে পারেন এবং আপনি আরও অনেক বিভিন্ন ধরনের কাজ করতে পারেন এবং থিমগুলোকে অনেক হাই লেভেলে কাজগুলোকে নিয়ে যেতে পারেন। একটা ওয়ার্ডপ্রেস সাইট অথবা একটা ওয়েবসাইট, আপনি যাই বলেন না কেন, একটা ওয়েবসাইট ইউজ করতে হলে, একটা ওয়েবসাইট রান করতে হলে আপনাকে তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, আর একটা ডাটাবেস থাকতে হবে, আর একটা সার্ভার থাকতে হবে। আমরা এই তিনটা টার্ম সম্পর্কে খুব ভালোভাবে জানব। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে ডাটাবেস, আরেকটা হচ্ছে সার্ভার। বিষয়টা হচ্ছে, আপনি ধরুন আমাদের সাথে, আপনারা আমার সাথে এখন ক্লাস করছেন, তো আমি ক্লাস নিচ্ছি, আপনারা ক্লাস করছেন, তো আপনার আমার মধ্যে যদি একটা কমিউনিকেশন না থাকে তাহলে কি আমি কিছু আপনাদেরকে বোঝাতে পারবো? এটা কি পসিবল? আমার কথা বুঝতে পারছেন? আমি যদি আপনাদেরকে কিছু বলতে না পারি বা আপনি যদি আমাকে কিছু বলতে না পারেন, আপনাদের আর সাথে আমার যদি কোনো কমিউনিকেশন না হয়, আমি কি আপনাকে কিছু বোঝাতে পারবো? না ভাইয়া। ওকে, তাহলে আমাদের অবশ্যই একটা ভাষা জানা প্রয়োজন আছে কিনা, যার মাধ্যমে আমরা একে অন্যের সাথে কমিউনিকেট করব। সো এই ভাষাটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য পিএইচপি। আমরা এই পিএইচপি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই একটা ওয়ার্ডপ্রেস সাইট জেনারেট করতে পারবো। দেন আপনি শুধু এই ভাষাটা যে জানবেন এটা জানলেই হবে না, আপনার একটা হোস্টিং থাকতে হবে এবং সেখানে একটা এই ভাষাটাকে রাখতে হবে। অর্থাৎ আমি একটা ভাষা জানি, আপনি আরেকটা ভাষা জানেন, আপনার আমার ভাষার সাথে কোনো মিল নাই, তাহলে বলেন আমি কিছু আপনাকে বোঝাতে পারবো? না। সো এই যে আপনার সাথে আমার ভাষার ম্যাচ করানো, এগুলোকে স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে সাজানো, এই কাজটা করে থাকে ডাটাবেস। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা হবে পিএইচপি, ডাটাবেসে সেগুলো সবগুলো গোছানো থাকবে, সাজানো থাকবে এবং সার্ভার এখানে কমিউনিকেট করবে। অর্থাৎ আমার আপনার মধ্যে কমিউনিকেটর হিসেবে এখানে ধরুন জুমটা কাজ করছে, এখানে গুগল মিট কাজ করছে। তার মানে গুগল মিট আমার এবং আপনার সাথে যে একটা কমিউনিকেশনের ব্যবস্থা করে দিচ্ছে, এই কাজটা ওয়েবসাইটের ক্ষেত্রে করবে সার্ভার। তিনটা জিনিস লাগবে একটা ওয়েবসাইটের জন্য, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে ডাটাবেস, আরেকটা হচ্ছে সার্ভার। ল্যাঙ্গুয়েজ হবে যার মাধ্যমে একটা ওয়েবসাইট বিল্ড হবে, ডাটাবেস যেখানে ইনফরমেশনগুলো বিভিন্নভাবে এটা স্টোর হবে। এগুলো আমরা যে ডাটাবেসটা ইউজ করি সেটা হচ্ছে MySQL ডাটাবেস, এখানে সব টেবিল ওয়াইজ গোছানো থাকে। দেন সার্ভার, এইটা কি কমিউনিকেটর হিসেবে কাজ করে, এটা আপনি কোথাও দেখতে পাবেন না, এটা ভিতর থেকে কাজ করবে হ্যাঁ আমাদের সাথে ওয়েবসাইটের কমিউনিকেশন ক্রিয়েট করার জন্য। এতটুকু মোটামুটি বুঝতে পারছেন কিনা আপনারা বলেন? জি
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি এইগুলো যদি আপনাদের কাছে কঠিন লাগেও তো প্রবলেম নাই, এগুলো না বুঝলেও আপনি সাইট ডিজাইন করতে পারবেন। তবে আপনাদেরকে বেসিক সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্যই এগুলো বলা। তো অ্যাকচুয়ালি তাহলে এই ওয়ার্ডপ্রেসটা আপনি কোথায় পাবেন, যে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি কাজ করবেন? ওয়ার্ডপ্রেস পাওয়ার জন্য আমরা এখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনাদের স্লাইড তো দিয়েই দেবো, আপনারা এখানে পেয়ে যাবেন wordpress.org। তো এইটা আপনারা যে শুধু wordpress.org এখানে পাবেন বিষয়টা তা না, আপনারা wordpress.com-এও পাবেন, বাট সেটা কিন্তু প্রিমিয়াম। হ্যাঁ, সো আমরা কোনটা নেব? আমরা ফ্রিটা নেব wordpress.org থেকে। তো আমরা যদি wordpress.org-তে যাই, এখানেই আমরা অপশন পেয়ে যাব। দেখুন আমি এখানে wordpress.org-তে চলে এসেছি। এখানে গেট ওয়ার্ডপ্রেস অপশনটা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ওয়ার্ডপ্রেসটা ফার্স্টে ডাউনলোড করছি। ওকে, এতটুকু তো আমরা সবাই করতে পারবো আশা করি, নাকি? জি পারবো। জি স্যার। ওকে, তাহলে এইটা থাক। এখন আমরা একটু ওয়েবসাইটে আসি। তো এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই। সো আমি এখান থেকে একটু আপনাদেরকে ব্যাখ্যা করব। তো এই সাইটটা ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হয়েছে খেয়াল করেন। আমাকে এখানে থিম ইউজ করতে হয়েছে, আমাকে এখানে প্লাগইন ইউজ করতে হয়েছে। তাহলে এখন কোনটা থিম কোনটা প্লাগইন আমরা কিভাবে বুঝবো? তো আমরা যদি একটু দেখি, আমরা যাব হচ্ছে থিম ফরেস্টে। থিম ফরেস্ট এটা একটা মার্কেট প্লেস, আপনি এখান থেকে নিজে কাজ করে আর্নিং করতে পারেন। চাইলে আপনি এরকম থিম ক্রিয়েট করতে পারেন, থিম ক্রিয়েট করে সেল করতে পারেন, বা এই ধরনের আরও অনেক কাজ করতে পারেন ওয়েবসাইট রিলেটেড। আচ্ছা, এটা থাকুক। তো আমরা একটা থিম দেখব। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি ওয়ার্ডপ্রেস পপুলার আইটেম, এখান থেকে আমরা যাই। এখানে সবচাইতে পপুলার দেখাচ্ছে অ্যাভাডা, তো আমরা অ্যাভাডাতেই ক্লিক করব। তো এই হচ্ছে অ্যাভাডা থিম। অ্যাভাডা থিম সম্পর্কে যদি আমরা জানতে চাই, জাস্ট এর ডেমোগুলো যদি দেখতে চাই, এখানে ক্লিক করব। তো এখানে ডেমোসে ক্লিক করব। ডেমোতে ক্লিক করার পর দেখতে পাবেন কোন ক্যাটাগরির আপনি ডেমো চাচ্ছেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডেমো দেখবেন। তো ধরেন আমরা যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি যে কোনো কাজই করেন না কেন, ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। সো পোর্টফোলিওতেই আমরা যাব। এখান থেকে আমরা যদি কোনো একটা ওপেন করি, ধরুন আমি এটা ওপেন করতে যাচ্ছি, ক্লিক করলাম। তো এটাই হচ্ছে একটা থিমের ডেমো। খেয়াল করেন এখানে একটা একদম প্রি বিল্ড একটা ওয়েবসাইট আপনি পাচ্ছেন। এক্স্যাক্টলি আপনি যখন এই ডেমোটা ইম্পোর্ট করবেন আপনার সাইটে, এই রকমভাবেই আসবে। তো দেখেন আপনি রেডিমেড একটা ওয়েবসাইট এখানে পেয়ে যাচ্ছেন, এটাকেই জাস্ট কাস্টমাইজ করবেন। কিভাবে কাস্টমাইজ করবেন? এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো চেঞ্জ করে আপনার ইমেজ দিবেন, এখানে টেক্সটের পরিবর্তে আপনার টেক্সট দিবেন, আপনার ওয়েবসাইটটা এরকম হয়ে যাবে। সো কাজটা আসলে এতটাই সহজ। আমরা এই কাজটাই শিখব। আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে এইটাই শিখব যে একটা ওয়েবসাইটের ডেমোটাকে ইনস্টল করে কিভাবে নিজের মতো করে সাইট ক্রিয়েট করা যায়, এইটা শিখব। তো আমরা আসলে এই কোর্সটাতে কি শিখব, এইটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে আমাকে এখনই বলেন। স্যার, এলিমেন্টর আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আমরা কি এলিমেন্টর শিখবো এটার মধ্যে, নাকি শুধু থিম কাস্টমাইজেশন? ভাই আমি বুঝি নাই। স্যার, আমরা কি এটার মধ্যে থিম কাস্টমাইজেশন শিখবো নাকি এলিমেন্টরও থাকবে? আচ্ছা, এলিমেন্টর না, এলিমেন্টর কিন্তু একটা বিল্ডার, এটা থিম কাস্টমাইজেশনের মধ্যেই পড়ে। আমরা এলিমেন্টরটা দেখব না, বাট আমরা একটা বিল্ডার নিয়ে কাজ করার চেষ্টা করব। তবে ব্যাপারটা এমন যে আপনাকে এলিমেন্টরই শিখতে হবে এমন কিছু না। আপনি যদি একটা বিল্ডার নিয়ে কাজ করতে পারেন তাহলে যে কোনো বিল্ডার নিয়ে আপনি কাজ করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে বেসিক সবগুলোর এক। আপনি যদি বিল্ডার ইউজ করতে পারেন, আমি চেষ্টা করবো একটা থিম বিল্ডার দেখানোর জন্য। এইটা আপনারা দেখলে আশা করি এলিমেন্টর বলেন, ডিভি বিল্ডার বলেন, বা আরও যে বিল্ডারগুলো থাকে, যে কোনো বিল্ডার নিয়ে আশা করি আপনারা কাজটা শুরু করতে পারবেন। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমরা কি করতে চাচ্ছি এইটা তো ক্লিয়ার আপনাদের কাছে, কারণ আমরা কি করতে চাচ্ছি এইটা যদি ক্লিয়ার না হয় তাহলে করে লাভ নেই। সো আমি এইটাকেই আগে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আচ্ছা,
এখন আসেন এই সাইটটা যে আপনি ডিজাইন করবেন, এই সাইটটা দুইটা জায়গায় ডিজাইন করা যায়। একটা হচ্ছে লোকাল হোস্ট এবং আরেকটা হচ্ছে আপনি একদম সার্ভারে আপনার একটা হোস্টিং কিনে আপনি সেখানে করতে পারেন। তো কোন জায়গায় করলে কেমন সুবিধা? লোকাল হোস্টে যদি আপনি করেন সেটা অনলি আপনার ডিভাইসেই, অর্থাৎ আপনি যে পিসিতে ডিজাইন করবেন ওই পিসিতেই থাকবে, আপনি অন্য কোনো জায়গা থেকে সেটাকে ভিজিট করতে পারবেন না। তবে আপনি যদি কোনো সার্ভারে এটা করেন তাহলে আপনি অনায়াসে যে কোনো জায়গা থেকে যে কেউ আপনার এই সাইটটা ভিজিট করতে পারে। সো আমরা লোকাল হোস্টে কেন করব আর লাইভ সার্ভারে কেন করব? লাইভ সার্ভারে করব কোনো কিছু পাবলিশ করার জন্য, আর লোকাল সার্ভারে হয়তো আমরা কাজ করতে পারি, কোনো ডেমো নিয়ে কাজ করতে পারি, যেটা হয়তো আমি নিজের জন্য করতে পারি, অথবা ক্লায়েন্টের কোনো কাজ, প্রাইমারি লেভেলের কাজগুলো আমরা এখানে করে রাখতে পারি। তো এই ধরনের কাজের জন্য আমরা লোকাল হোস্ট ইউজ করব। আমি আপনাদেরকে আজকে লোকাল হোস্ট থেকে দেখাবো, সেকেন্ড ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভ সার্ভারে কিছু একটা দেখানোর। তো আমরা লোকাল হোস্টে কাজ করি অথবা লাইভ সার্ভারে কাজ করি, যেখানেই কাজ করি না কেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরের কাজটা দুই জায়গাতেই সেম। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল পর্যন্তই একটু চেঞ্জ আছে লোকাল হোস্ট এবং লাইভ সার্ভারের মধ্যে, তাছাড়া বাকিটা পুরোটা এক। সো আপনি যেখানেই কাজ করেন না কেন বিষয়টা একই, মানে কাজটা আপনি যেখানেই শেখেন কোনো প্রবলেম নাই। সো আমি ফার্স্টে আজকে লোকাল হোস্ট থেকেই দেখাবো, লোকাল হোস্টে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কীভাবে সেখানে কাজ করতে হয়, এগুলো দেখাবো। দেন আমরা পরে দেখব যে কীভাবে লাইভ সার্ভারে কাজ করতে হয়। ঠিক আছে? তো লোকাল হোস্টে কাজ করার জন্য আমার যেটা লাগবে, ওই যে ফার্স্টে যেটা বললাম রিকোয়ারমেন্ট। তো আপনার যে রিকোয়ারমেন্টগুলো লাগবে, রিকোয়ারমেন্টগুলো কি কি? একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে সার্ভার, এবং আরেকটা হচ্ছে ডাটাবেস। তো এই তিনটা জিনিস আমরা আবার লোকাল হোস্টে কোথায় পাবো? সার্ভারই বা কোথায় পাবো, ল্যাঙ্গুয়েজই বা কোথায় পাবো, আবার ডাটাবেসই কোথায় পাবো? তো এইগুলো আপনি চাইলে আলাদা আলাদাভাবে এগুলোকে আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারেন। তবে একটা প্যাকেজ আছে, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই আপনি টোটাল প্যাকেজটা পেয়ে যাবেন, অর্থাৎ সেটা হচ্ছে আপনি ডাটাবেস এবং সার্ভার দুটোকে একসাথে পাবেন, আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবেন। এই জন্যই আমি ফার্স্টে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিয়েছি। তো এইটা আমি একটু ওপেন করি। ওকে, আমি এখানে রাখলাম ডেস্কটপে। আচ্ছা, এখন লাগবে আমার সেই সেকেন্ড সফটওয়্যারটা, যার মাধ্যমে আমরা ডাটাবেস পাবো আর সার্ভার পাবো। তো এই দুটার জন্য আমরা ইনস্টল করব হচ্ছে জ্যাম্প ডাউনলোড। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এখানে আপনারা দেখবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এখান থেকে 64 বিট 32 বিট আছে কিনা একটু দেখি। ওকে, এখানে সব 64 বিট দেখতে পাচ্ছি। তো আপনারা দেখে নেবেন, একটু 32 বিট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তবে যাদের পিসি 32 বিটের তারা 32 বিট ইউজ করবেন, যাদের 64 বিট তারা 64 বিটটা ইউজ করবেন। ওকে, ফাইন। তো আপনারা এখান থেকে জ্যাম্পটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। আমারও পিসিতে অলরেডি ইনস্টল করা আছে, তাই আর আমি নতুন করে ইনস্টল করলাম না বা ডাউনলোড করলাম না। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর ইনস্টল করার ক্ষেত্রেও অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মতো আপনাকে এটা ক্র্যাক করার কোনো ঝামেলা নেই, যে কোনো হয়তো আপনার লাইসেন্স কি প্রোভাইড করতে হবে অথবা অন্য কোনোভাবে ক্র্যাক করতে হবে, এই ধরনের কোনো ঝামেলা নেই। ডিরেক্ট পিসিতে আপনি ইনস্টল করতে পারবেন। সো আমার মনে হয় না এটা দেখানোর খুব একটা দরকার আছে। তারপরেও যদি আপনারা প্রবলেম ফেস করেন, আপনারা আমাকে নক দিতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কথাগুলো কি খুব বোরিং হয়ে যাচ্ছে? মানে কেমন সব কিওয়ার্ড কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার খুব ভালো। বোর ফিল হলে বলবেন, হ্যাঁ, তখন আমরা একটু কথা বলে নেব নিজেদের মধ্যে। কথা বললে আবার যখন ইন্টারেস্ট চলে আসবে, হ্যাঁ, মনটা ভালো হবে, তখন আবার টপিকে চলে যাব। ওকে, আমরা এখান থেকে জ্যাম্পটা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জ্যাম্পটা ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে সার্চ করে আমার জ্যাম্পটা ওপেন করে নিচ্ছি। তো দেখেন, জ্যাম্প ইনস্টল করার পরে ওই যেগুলো বললাম, দেখেন সার্ভার দেখিয়েছিলাম, সার্ভার হিসেবে আমি সেখানে অ্যাপাচি দেখিয়েছিলাম এবং ডাটাবেস হিসেবে মাইএসকিউএল।
এই দুটো দেখিয়েছিলাম। এই জায়গায় খেয়াল করেন অ্যাপাচি এবং মাইএসকিউএল, আমাকে জাস্ট এই দুটো স্টার্ট করে দিতে হবে। এই দুটো যদি স্টার্ট করে দেই তাহলে আমার পিসির যে স্পেসটা, হার্ড ডিস্কটা, এটাই লোকাল হোস্টে কনভার্ট হয়ে যাবে। সো আমি অনায়াসে সেখান থেকে কাজ করতে পারবো। তো আমি এখান থেকে অ্যাপাচিটা স্টার্ট করে দিচ্ছি এবং মাইএসকিউএলটা স্টার্ট করে দিচ্ছি। জাস্ট এই দুইটা স্টার্ট করবেন, এবং যদি আপনার এই উইন্ডোতে এই কালারটা এইরকম আসে, অর্থাৎ অলমোস্ট গ্রিন, যেটা এটা গ্রিন, অলমোস্ট গ্রিন কালার যেটা, এই কালারটা যদি না আসে, যদি ইয়েলো টাইপ বা অন্য কোনো কালার আসে, তাহলে বুঝবেন এখানে প্রবলেম আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা প্রপারলি হবে না। সো অবশ্যই এই কালারটার প্রতি খেয়াল রাখবেন যে এটা গ্রিন কালার আসে কিনা। যদি না আসে আপনারা আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যদি আসে তাহলে তো অনায়াসে কাজ করতে পারবেন। তো এইটা হয়ে গেল। এখন আমরা আমাদের লোকাল হোস্টে যাব। তো লোকাল হোস্ট অ্যাকচুয়ালি আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? তো চলেন আমরা একটু আমাদের পিসি থেকে দেখি। তো জ্যাম্পটা ইনস্টল করার পরে এটা সি ড্রাইভে আমরা পাবো। সি ড্রাইভে যাওয়ার পরে দেখবেন জ্যাম্প নামের একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারটা ওপেন করার পরে htdocs, এই যে দেখতে পাচ্ছেন htdocs, এই ফোল্ডারটা আপনারা ওপেন করবেন। অন্য কোনো ফোল্ডার নিয়ে আপনাদের কোনো কাজ নেই, জাস্ট একটাই ফোল্ডার, সেটা হচ্ছে htdocs। এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে যে যে নামগুলো দেখতে পাবেন, অর্থাৎ যে যে ফোল্ডারগুলো দেখতে পাবেন, এইগুলোই হচ্ছে আপনার এক একটা ওয়েবসাইট। বোঝাতে পারলাম? তার মানে আমার এই লোকাল হোস্টে অলরেডি 3টা ওয়েবসাইট ইনস্টল করা আছে যেগুলো নিয়ে আমি কাজ করছি। তাহলে আমার এখানে 3টা ওয়েবসাইট আছে। আচ্ছা, তো আমরা এখানে চাইলে এরকমভাবে যত ওয়েবসাইট ক্রিয়েট করব, প্রত্যেকটার জন্য এক একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এক একটা ফোল্ডারেই থাকবে এক একটা ওয়েবসাইট। তো চলেন আমরা একটু দেখি এই 3টা ওয়েবসাইট আসলে আমরা পাই কিনা খুঁজে। তো আমরা লোকাল হোস্টটা দেখব। তো এটা তো দেখলাম আমরা ফোল্ডার থেকে যে হ্যাঁ আমার লোকাল হোস্টে কি কি আছে। তো ওয়েবসাইটগুলোকে আমরা ভিজিট করব কিভাবে? ফার্স্টেই বলি, যেহেতু লোকাল সার্ভার, সেহেতু আমি এগুলো শুধুমাত্র আমার পিসি থেকেই দেখতে পারবো, আপনাদের কোনো ডিভাইস থেকে না। কিন্তু এটাকে যখন আপনি লাইভ সার্ভারে নেবেন তখনই যে কেউ দেখতে পারবে। সো এখানে শুধুমাত্র কিন্তু আমার পিসিতেই পাবো, আপনারা কিন্তু পাবেন না। হ্যাঁ, এখান থেকে আমি সার্চ করব লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে সার্চ করলেই আপনার এই যে লোকাল হোস্টে কী কী আছে সবগুলো চলে আসবে। খেয়াল করেন আমরা ওখানে htdocs ফোল্ডারে 3টা ফোল্ডার পেয়েছিলাম, ই-কমার্স, নিউ সাইট, সিনেঘর। অর্থাৎ এই 3টা সাইট কিন্তু আমার এখানে চলে এসেছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনি যখন লোকাল হোস্টে কাজ করবেন তখন ইন্টারনেট কানেকশনের কোনো প্রকার কোনো প্রয়োজন নেই। কখন প্রয়োজন পড়বে? আপনি হয়তো কোনো একটা কিছু আপডেট করবেন যার জন্য ইন্টারনেট প্রয়োজন, বা ধরুন অন্য কোনো কাজ যদি করেন। বাট কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনি যদি লোকাল হোস্টে কাজ করেন, অনলি লোকাল হোস্টের মধ্যেই যদি লিমিটেড থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, অফলাইনেও কাজ করতে পারবেন। তো আমরা একটু দেখি ওপেন করে এই 3টা সাইট। ই-কমার্স, আচ্ছা একটা কাজ করব, এক একটা আলাদা ট্যাবে ওপেন করব। 3টা সাইট আমি ওপেন করলাম। আচ্ছা আমরা একটা একটা করে করি, সময় নিচ্ছে। আচ্ছা এটা চলে এসেছে। ওকে, দেখুন একটা অলরেডি চলে আসছে। একটা হচ্ছে সিনেঘর, যেটা বলছিলাম 3 নাম্বারটা, দেখুন সেই ওয়েবসাইটটা। তো লাইভ সার্ভারে আপনি যে একটা সাইট দেখেন 3phaseacademy.com, হ্যাঁ আমরা এটা একটু দেখি। দেখেন এটাও একটা ওয়েবসাইট আপনি এখানে দেখতে পাচ্ছেন। আবার এই লোকাল হোস্টে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওয়েবসাইট। দেখেন স্ট্রাকচার কিন্তু অলমোস্ট কাছাকাছি। তো দেখেন আপনি লাইভ সার্ভারে যেমন সাইট ক্রিয়েট করতে পারবেন, লোকাল হোস্টেও কিন্তু তেমনই সাইট ক্রিয়েট করতে পারবেন, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে কোথা থেকে দেখতে পারবেন, এটাই হচ্ছে কথা। অ্যাক্সেসটা কোথায় কোথায় আছে। তো লোকাল হোস্ট মানে হচ্ছে আপনার পিসিতে থাকবে, আপনার হার্ড ড্রাইভে থাকবে। তো আপনার হার্ড ড্রাইভের কোনো জিনিস তো আমি দেখতে পারবো না যদি আপনি সেটা ইন্টারনেটে পাবলিশ না করেন। সো এই জন্যই আপনাকে লাইভ সার্ভারে এগুলো পাবলিশ করতে হবে। তো এই যে এখানে আরেকটা নিউ সাইট, এটা আরেকটা ওয়েবসাইট। তো এখানে দেখেন না 2টা, আর ই-কমার্স এটাও ওপেন করে দেখি। দেখুন আমি এখানে 3টা সাইট ইনস্টল করা আছে, যে 3টা সাইট আপনাদেরকে দেখালাম।
তো এইরকম ভাবে আপনি চাইলে যত খুশি তত সাইট ক্রিয়েট করতে পারবেন এবং এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা আজকে একটা সাইট ক্রিয়েট করব, সেই সাইট নিয়ে কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো একদম স্টেপ বাই স্টেপ শিখবো। সো এখন থেকে খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আপনারা কি সবাই রেডি মনোযোগ দিয়ে দেখার জন্য, নাকি 2 মিনিট ব্রেক নেবেন? জি জি স্যার রেডি। জি স্যার রেডি। ওকে, ফার্স্টে যে কাজটা হবে, আমরা আজকে লোকাল সার্ভারে দেখব, লোকাল হোস্টে দেখব। সো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ওয়ে একটা, লাইভ সার্ভারে ওয়ে আরেকটা। সো এটা কেয়ারফুলি দেখেন, এইটা কিন্তু আজকেই একবারই দেখাবো। আর এখান থেকে আমরা ইনস্টল করার পরে বাকি কাজ কিন্তু লাইভ সার্ভারের মতোই হবে। সো আপাতত এইটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্টে আমার যে কাজটা করতে হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে, যেটা আমি অলরেডি করে নিয়েছি। এবং এখন এইটাকে আমি এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা, দেখেন ওয়ার্ডপ্রেসটা এখানে চলে আসছে। এখন এটা যেন আমার মনে থাকে এটা আমি কোন ওয়েবসাইট নিয়ে কাজ করছি। সো এটা ওই ওয়েবসাইটের নামে রাখাটা বেটার, তাই কিনা বলেন? তাহলে আমরা এখানে একটা নাম দিব, ধরেন 3 ফেজ একাডেমি নামই দিচ্ছি। ব্যাস, ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন, তার একটা নাম দেবেন, সেই নামটা হবে আপনার ওয়েবসাইটের নাম। বিষয়টা এমন না যে এখানে যে নাম থাকবে ওয়েবসাইটের নাম তাই হবে, কিন্তু আপনার যেন এটা মনে থাকে যে আপনি লোকাল হোস্টে কোন ফোল্ডারে কোন ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, এই জন্যই নামটা ওইভাবে দেয়া। আমি এটাকে এখান থেকে কাট করে নেব। এটা আপনাকে ওই htdocs ফোল্ডারে নিয়ে যেতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা জ্যাম্পে যাব, দেন htdocs এখানে এসে পেস্ট করব। এতটুকু পারবো সবাই? জি পারবো। ওকে, এখন এটাকে আমার ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমি ব্রাউজারে এসে লোকাল হোস্ট লিখে সার্চ করব। এখন খেয়াল করেন, আগে ছিল 3টা, এখন 4টা হয়ে গেছে। ক্লিয়ার? কারণ ওই যে আমি এখন আরেকটা ফোল্ডার অ্যাড করে দিলাম ওয়ার্ডপ্রেসের। সো এখন এই 3 ফেজ একাডেমি এটাকে ইনস্টল করব। আমি এটাতে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে নিলাম, দেখেন কি আসে। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশনটা চলে আসছে, আমাদের এখানে ওয়ার্ডপ্রেস শো করছে। সো ফার্স্টে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। আমি ইংলিশটা রেখে কন্টিনিউ করলাম। এখন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইগুলো আপনারা পড়ে নেবেন, আপনারা যখন কাজ করবেন তখন এগুলো পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে আপনার ডাটাবেস সম্পর্কে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এগুলোর কথা বলা হচ্ছে। দেন টেবিল প্রিফিক্স, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব একটু পরেই। সো লেটস গোতে ক্লিক করলাম। তো খেয়াল করেন এখানে আপনার কিছু নাম দিতে বলছে, একটা হচ্ছে ডাটাবেস নেম, একটা হচ্ছে ইউজার নেম, দেন পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। এই বিষয়গুলো কি? আচ্ছা, এগুলো ডাটাবেস নেম। তো অলরেডি আপনাদেরকে বলেছি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে আপনার লাগবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস আর সার্ভার। তো এখানে অবশ্যই একটা ডাটাবেস নেম থাকবে যেখানে আপনার প্রত্যেকটা ইনফরমেশন স্টোরড থাকবে। তো কিভাবে স্টোর থাকবে এটা আমরা ডাটাবেসটা দেখলেই বুঝতে পারবো এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে। তো এখান থেকে একটা ডাটাবেস নেম দিব, তো থাকলো, এটা ওয়ার্ডপ্রেস থাকলো। ইউজার নেম, এই ইউজার নেমটা এখানে দিতে হবে। আচ্ছা, কি দিতে হবে সেটাতে আমরা একটু পরে আসি, দেখি মানে এরকম রেখে আমরা যদি সাবমিট করি তাতে কি হয়। পাসওয়ার্ড থাকুক, যদি আমরা এটা সাবমিট করি দেখেন কি বলে, এটা এরর বলছে। এরর বলতেছে কেন? কারণ আপনার এখানে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয়নি। সো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার এই রিকোয়ারমেন্ট গুলো এখানে ফুলফিল করতে হবে। তো চলেন আমরা একটু দেখি কি কি রিকোয়ারমেন্ট এখানে ফুলফিল করতে বলতেছে। আর ইউ শিওর ইউ হ্যাভ দ্য কারেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড? আপনার কি ইউজার নেম পাসওয়ার্ডটা আছে কিনা? হ্যাঁ ঠিক আছে কিনা? আর ইউ শিওর হ্যাভ টাইপ অফ কারেক্ট হোস্ট নেমটা ঠিক আছে কিনা, এবং আপনার ডাটাবেস সার্ভারটা রানিং আছে কিনা, এটা আপনাকে বলছে। সো আপনাকে কিন্তু অবশ্যই এই কয়টা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তার মানে আমরা বুঝতেই পারছি এখানে আমার বাই ডিফল্ট অপশনগুলো থাকলেও এইগুলো নিয়ে আমি যদি নেক্সট স্টেপে যাই তাহলে কিন্তু কাজ করবে না। এতটুকু আপনারা তো সবাই বুঝতে পারছেন যে বাই ডিফল্ট এগুলো যা থাকবে তাই রেখে যদি আপনি আপডেট করতে চান তাহলে কিন্তু হবে না, এগুলো আপনার নিজের মতো করে ক্রিয়েট করতে হবে। এতটুকু কি ক্লিয়ার?
জি। ওকে, তাহলে আমরা ক্রিয়েট করব একটা একটা করে। ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে ডাটাবেজ নেম। তো ডাটাবেজ নেম ক্রিয়েট করব, ফাইন। ক্রিয়েট করার অপশন কি এখানে আছে? কোনো অপশন তো নেই, তাহলে কোথায় ক্রিয়েট করবেন? ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমরা লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে php myadmin, দেখেন মনে রাখবেন লোকাল হোস্ট স্ল্যাশ php myadmin, এই লিংকে যাব। এই লিংকে যাওয়ার পরে আমরা ডাটাবেস ক্রিয়েট করার অপশন পেয়ে যাব। দেখুন ডাটাবেস, এটা লোকাল সার্ভার বলুন বা লাইভ সার্ভার বলুন, দুইটা জায়গায় একদম হুবহু একই রকম। এখানে যা কাজ করবেন, যেভাবে করবেন আপনি লাইভ সার্ভারে সেভাবেই করবেন। সো এখানে আমি একবারই দেখাচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আপনি যে জায়গাতেই থাকেন না কেন ক্লিক করবেন এই যে ডাটাবেস, এখানে ডাটাবেজেস, এখানে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট ডাটাবেস, এখানে আপনি ডাটাবেস ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। তাহলে এখানে একটা নাম দিবেন। তো আমি ওয়েবসাইটের নামের সাথে মিল রেখেই আমি এখানে ডাটাবেস নেম দিচ্ছি 3 Phase Academy। হ্যাঁ, দিলাম। এবং এই জায়গাটাতে খেয়াল করবেন ইউটিএফ, হ্যাঁ, MB4 জেনারেল সিআই, এইটা যেন অবশ্যই থাকে। হ্যাঁ, এই অন্তত একটা জিনিস মাথায় রাখবেন, এই যে জেনারেল কথাটা, হ্যাঁ, জেনারেল যদি না থাকে, মানে এই অপশনটা যদি আপনার সিলেক্টেড না থাকে তাহলে কিন্তু ক্রিয়েট হবে না। সো এই অপশনটা যদি সিলেক্টেড থাকে তাহলে ভালো, না থাকলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার? এখান থেকে সিলেক্ট করে নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এই হচ্ছে আমার সেই ডাটাবেস। এখানে ক্লিক করলে আমি ডাটাবেসের ইনফরমেশন পাবো। বাট ডাটাবেসে এখন কি কিছু আছে? কিছু নেই, কারণ আমার ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু ইনস্টল হয়নি। তাহলে আমি ডাটাবেসে কি পাবো? সো আমি যখন ইনস্টল করব তখন আমরা ডাটাবেসটা তারপর একটু চেক করে দেখব কি হয়। তো আমি এখানে ডাটাবেস নেমটা দিয়ে দিচ্ছি। ডাটাবেস নেম দিলাম। দেন হচ্ছে ইউজার নেম। লোকাল হোস্টে অলওয়েজ ইউজার নেম হবে রুট, অলওয়েজ। আপনি যে কোনো সাইট নিয়ে কাজ করেন, যে কোনো সাইট ডিজাইন করেন ওয়ার্ডপ্রেস দিয়ে, আপনি লোকাল হোস্টে কাজ করতে গেলেই ইউজার নেম হবে রুট। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। এখন বলতে পারেন যে ইউজার নেম পাসওয়ার্ড এটা ছাড়া কিভাবে হয়? এখানে পাসওয়ার্ড ছাড়াই আপনাকে কাজ করতে হবে, কারণ আপনি একটা লোকাল হোস্টে কাজ করছেন। ডাটাবেস হোস্ট যেহেতু লোকাল হোস্ট, এইটা লোকাল হোস্টে থাকবে, মানে বাই ডিফল্ট এইটা যেটা ছিল তাই থাকবে। টেবিল প্রিফিক্স, এইটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আপনার এই যে ডাটাবেসের ইনফরমেশনগুলো সবগুলোর স্টার্টিংটা হবে এই টেবিল প্রিফিক্স দিয়ে। সো এই টেবিল প্রিফিক্সটা যদি আপনি কমন রাখেন, আচ্ছা, তো আপনি যদি এই টেবিল প্রিফিক্সটা এই ডাব্লিউপি রাখেন তাহলে যেটা হবে, হ্যাকারদের জন্য এটা সুবিধা হয় আপনার এই ইনফরমেশনগুলো কালেক্ট করা। তাহলে যদি হ্যাকার কেউ আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারে তাহলে কিন্তু আপনার সাইটটা হ্যাক হয়ে যাবে। সো এই জন্য এইটাকে একটু চেঞ্জ করা, যে আপনি যা খুশি তাই করেন, হ্যাঁ, একটু চেঞ্জ করেন, এইটা যেন না থাকে। কারণ বাই ডিফল্ট যে কোনো ওয়েবসাইটে টেবিল প্রিফিক্সটা ডাব্লিউপি থাকে, এবং আপনি ডাটাবেসে যে ইনফরমেশনগুলো থাকবে সেই প্রত্যেকটা ইনফরমেশনগুলো এই ডাব্লিউপি দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ টেবিল প্রিফিক্স দিয়ে স্টার্ট হবে। তো আপনি এখানে যদি ডাব্লিউপিটা চেঞ্জ করে দেন তাহলেই কিন্তু এটা ট্রেস করা অনেক প্রবলেম হয়ে যাবে তাদের জন্য। সো আপনার সাইটটা কিন্তু সিকিউরিটির দিক থেকে একটু স্ট্রং থাকবে। সো আমি এখানে ডাব্লিউপি চেঞ্জ করে দেব। চেঞ্জ করে যা খুশি তাই দেন, 2 4 5টা আপনি যা খুশি তাই দেন, যে কোনো লেটার আপনি দেন। এতটুকু নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে বলেন। কারোর কোনো কনফিউশন নেই? ওকে, ফাইন। তারপর কিন্তু এই যে আন্ডারস্কোর যেটা আছে এটা কিন্তু রাখবেন। হ্যাঁ, টেবিল প্রিফিক্সের পরে আবার আন্ডারস্কোরটা সহ রিমুভ করেন না, তো এটা রাখবেন। এরপরে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। এবার খেয়াল করুন, এখন আর কিন্তু কোনো প্রবলেম দেখাচ্ছে না, বলতেছে রান দ্য ইনস্টলেশন। আমি এখন রান করে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আপনাদেরকে দিতে হবে। তো সাইট টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা কি হবে।
তো আমি 3 ফেজ একাডেমি নামে ধরেন ক্রিয়েট করব, তো 3 ফেজ একাডেমি দিলাম। ইউজার নেম, এই ইউজার নেমটা হচ্ছে আপনি যে সাইটটা নিয়ে কাজ করবেন এই সাইটে তো আপনার ব্যাকএন্ডে যেতে হবে, মানে যেখানে আপনি কাজ করবেন আপনার ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে আপনি কাজ করবেন, সেই জায়গাটাতে তো আপনাকে যেতে হবে। সো সেই জায়গায় লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ওই লগ ইনের জন্য পাসওয়ার্ড। সো এইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো আমি যেহেতু লোকাল হোস্ট, এটা অনলি আমার পিসিতেই অ্যাক্সেসেবল, সো আমি এখানে জাস্ট অ্যাডমিন দিয়ে রাখবো, অ্যাডমিন। বাট আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন কিন্তু অ্যাডমিন দেওয়া যাবে না, অবশ্যই আপনাকে স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং ইউজার নেম আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা ভেরি উইক দেখাচ্ছে। সো আমি যদি এটা কনফার্ম না করি যে হ্যাঁ আমি জেনে বুঝে উইক পাসওয়ার্ডটা দিচ্ছি, তাহলে এটা কনফার্ম না করলে কিন্তু হবে না, পরের স্টেপে আমি যেতে পারবো না। সো এটাকে আমাকে কনফার্ম করে দিতে হবে। দেন ইওর ইমেইল, আমি যদি এখানে কোনো ইমেইল দেই, এটা ম্যান্ডেটরি না, তবে দিতে পারেন। এটা দিলে কি হবে, এখানে আমি যদি কোনো একটা ইমেইল অ্যাড্রেস দেই তাহলে আমার এখানে সাইটটা ইনস্টল হলে আমার ওই ইমেইলে মেসেজ যাবে, অর্থাৎ আমি এই সাইটটা নিয়ে যে কোনো কাজ করি না কেন আমার ওই মেইলটাতে সমস্ত ইনফরমেশনগুলো যাবে। তো আমি আমার ইমেইলটা দিয়ে দেখাচ্ছি, আমি আমার মেইলটা এখানে দিলাম, তাহলে আমরা সাইটটা ইনস্টল করার পর দেখব আমার মেইলে ইনফরমেশনটা যায় কিনা। এরপরের অপশন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, খুবই ইম্পর্টেন্ট একটা পোরশন। এটা নিয়ে যারা আপনারা এসইও নিয়ে কাজ করছেন বা অলরেডি করছেন আপনারা ভালো বলতে পারবেন আমার চাইতেও, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এইটা অন রাখলে কি হয়, অফ রাখলে কি হয়। তো এইটা যদি আপনি ডিসকাস করে দেন তার মানে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাতে যেতে পারবে না, অর্থাৎ আপনি গুগলকে এখানে অ্যাক্সেস দিচ্ছেন না। হ্যাঁ, গুগল একটা সার্চ ইঞ্জিন, তো এরকম গুগল বা এরকম কোনো সার্চ ইঞ্জিন আপনার ওই সাইটটাতে তাদের রোবট পাঠাতে পারবে না, তাহলে আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো কিন্তু তারা পাবে না। তো এইটা রাখার সুবিধা কি অসুবিধা কি, একটা সময় মনে করা হতো আগে যে এইটা যদি এমন হয় যে আমি সাইটটা যখন ডিজাইন করিনি, একদম নতুন একটা সাইট, তো এই অবস্থায় আমার তো কোনো কন্টেন্ট থাকবে না, যা থাকবে সব ডেমো কন্টেন্ট। তো কি হলো, আপনার ওয়েবসাইটটাতে একটা সার্চ ইঞ্জিন ভিজিট করে গেল, দেখলো যে সব ডেমো কন্টেন্ট বা এখানে কিছুই নেই, তাহলে কি হলো, আপনার ওয়েবসাইটের উপর একটা ব্যাড ইমপ্রেশন পড়ে গেল। সো এটাই ওয়েবসাইটের জন্য খুব খারাপ একটা বিষয়, এই জন্যই এটাকে অলওয়েজ ডিসকাস করে রাখা হতো। এটা কখন আমরা ক্লোজ করে দিতাম, হ্যাঁ এটা আমরা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অন করতাম, অর্থাৎ এই ডিসকাসটা অফ করে দিতাম। কখন করতাম, যখন আমার পুরো সাইটটা ইনস্টল হয়ে আমার পুরো ডকুমেন্টটা রেডি হয়ে যেত, অর্থাৎ ওয়েবসাইটের একটা মোটামুটি ওভারভিউ দাঁড় করাতে পারতাম, তখন আমরা এটাকে অন করে দিতাম, মানে এটাকে এখান থেকে অফ করে দিতাম আর কি। কিন্তু এখন যেটা শুনি এসইও এক্সপার্টরা যেটা বলেন যে না, এইটা এখন বিষয়টা আর ওরকম না, এটা ছিল আগের কনসেপ্ট, বাট এটার জন্য কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটা যারা এসইও এক্সপার্ট আছেন তারা আরো ভালো বলতে পারবেন আসলে কোনটা সত্য কোনটা কি। তো এটার ব্যাখ্যা এরকম যে আপনার ওয়েবসাইটে কিছু থাকবে কি থাকবে না তার উপর ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের সময়, যে আপনি নতুন ইনস্টল করবেন, এখন যে আপনার থাকতেই হবে এমন কি কথা আছে। হ্যাঁ, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরেই তো আর কথা বলা শেখে না, হাঁটা শেখে না, একটা সময় যাওয়ার পরেই না সে হাঁটা শেখে, কথা বলা শেখে। তো বিষয়টা ওরকমই, আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, এখনই ইনস্টল করলেন, এখনই আপনার কন্টেন্ট থাকতে হবে, এটা কি পসিবল? সো এইটাই আর কি ব্যাপার, এই জন্য আসলে এটাতে কোনো প্রবলেম হয় না আমি যেটা জানি এখন। সো আপনারা চাইলে এটা অন অফ যেটা খুশি করতে পারেন, আপনাদের সুবিধার জন্য এটা আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন। তো আমি এটাকে আপাতত ডিসকাস করেই রাখলাম, দেন রান করব অর্থাৎ ইনস্টল করব, জাস্ট এখানে ক্লিক করলাম। তো বলেন এতটুকু নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? ওকে, দেখুন আমার সাইটটা ইনস্টল হয়ে গেল, এখন এখান থেকে আমরা লগইন করতে পারবো। বাট এখান থেকে আমি লগইন করছি না, ধরেন এই পেজটা তো আমি নাও পেতে পারি, লগইনের পেজটা হ্যাঁ ইনস্টল করা মাত্রই পাবো, বাট এই পেজটা পরবর্তীতে পাবো কিভাবে? হ্যালো স্যার, আমার স্ক্রিন তো যাচ্ছে না, স্ক্রিন নিউজ অন হলাম। জি 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 বলেন। আমি নিউজ অন হলাম, স্ক্রিন তো দেখতে পারছি না, স্ক্রিন শেয়ার দেখতে পারছি না। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে রাখছি, আপনি একটু দেখেন, আপনার মিটে ওখানে দেখেন, আমার স্ক্রিনটা দেখাবে আপনাকে। ঠিক আছে।
আচ্ছা, তো এই লগইনের পেজে আপনি লগইন করবেন, বাট এই লগইনের পেজটাই যদি আপনি না পান তাহলে কিভাবে হবে? সো আমি এখান থেকে না, আমি লগইনের পেজটাকে কিভাবে নিয়ে আসবো সেটা দেখব। আচ্ছা চলেন তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ডাটাবেজে কোনো চেঞ্জ আসলো কিনা দেখি তো। এই যে খেয়াল করেন, এখন থ্রি ফেজ একাডেমি ডাটাবেজে অনেকগুলো ডাটা চলে আসছে, এবং প্রত্যেকটার আগে খেয়াল করেন এই যে কিছু একটা JGFDH, আমি নিজেও জানি না কি দিয়েছিলাম। হ্যাঁ, আমি মানে কিবোর্ডে প্রেস করেছিলাম যে কয়টা বাটনে প্রেস করে আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন এই সেই টেবিল প্রিফিক্স, এখানে যদি WP রাখতেন তাহলে এটা WP থাকতো। তো আমরা যদি অন্য কোনো একটা দেখি WP তে কোনো কিছু আছে কিনা। এই যে দেখেন ই কমার্স এর একটা ডাটাবেস যেখানে আমি WP রেখেছিলাম, এটাতে আমি চেঞ্জ জানিনি। সো দেখুন খেয়াল করুন প্রত্যেকটার আগে টেবিল প্রিফিক্স কি আছে? WP। সো হ্যাকারদের জন্য কিন্তু এগুলো বের করা অনেক সহজ হয়, কারণ এই জায়গাতেই কিন্তু আপনার ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশনগুলো থাকবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমরা আমাদের ডাটাবেসে চলে যাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডাটাবেস। তো এই জায়গাটাতে দেখেন এই যে কমেন্টস, লিঙ্কস, অপশন, পোস্ট মেটা, পোস্ট, এই যে অপশনগুলো পাবেন, অর্থাৎ এই জায়গাগুলোতে এক একটা অপশনে এক একটা জিনিস এখানে সাজানো থাকবে। তো এই প্রত্যেকটা বিষয় আপনারা বুঝবেন যখন ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে আমরা কাজ করব। তো আমরা সাইটটাতে লগ ইন করবো। এখন সাইটটাতে লগ ইন করার জন্য কোথায় যাব? আবার সেই লোকাল হোস্টে গিয়ে কোথায় যেতে হবে? সেই থ্রি ফেজ একাডেমি যে ওয়েবসাইটটা ইনস্টল হলো আমরা এখানে ক্লিক করব। খেয়াল করুন একটা ওয়েবসাইট এখানে অলরেডি চলে আসছে, অর্থাৎ একটা শেপ কিন্তু অলরেডি চলে আসছে। এই হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট থ্রি ফেজ একাডেমি নামটা দেখতে পাচ্ছেন। এখানে সাইট টাইটেল, হ্যাঁ এখানে সাইট টাইটেলের পাশে আরেকটা অপশন, এটা নিয়ে আমরা দেখব এটা কিভাবে চেঞ্জ করা যায়, এগুলো আমরা প্রত্যেকটাই দেখব। তো দেখুন একটা কিন্তু ওয়েবসাইটের শেপ চলে আসছে। এখন এইটাকেই আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো করে নিতে হবে। তো এটাকে কিভাবে কাস্টমাইজ করব? কাস্টমাইজ করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে। সো যে কোনো ওয়েবসাইটে লগ ইন করার জন্য তার হোম পেজের যে লিঙ্ক, সেই লিঙ্কের পরে স্ল্যাশ দিয়ে WP-admin প্রেস করতে হবে। WP-admin। এখন আপনি বুঝবেন কিভাবে এটা হোম পেজের লিঙ্ক না কোন পেজের লিঙ্ক? এখানে তো কোনো হোম পেজের লিঙ্ক মানে বোঝানোর কোনো উপায় নেই। 3%20 ফেজ %20 একাডেমি, এইটা হোম পেজের লিঙ্ক তো হইতে পারে না। মানে এটা কেমন দেখতে? আমরা ওয়েবসাইট ভিজিট করলে কেমন আসে? যেমন থ্রি ফেজ একাডেমির ওয়েবসাইট ভিজিট করবেন threefazeacademy.com, আমার ওয়েবসাইট ভিজিট করবেন tanjimulhaq.com। তো এরকম কিন্তু এখানে কেমন? দেখুন এইটার কারণ হচ্ছে এটা লোকাল হোস্টে করা। সো এটা দেখতে এমন, আর লিঙ্কটাও এরকম থাকবে না। লিঙ্কটাও আমরা চেঞ্জ করব। লিঙ্কটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা ফার্স্টেই দেখব। তো এইটা আপাতত জেনে রাখেন, এইটাই হচ্ছে এখানকার হোম পেজ। বাট আপনি যখন লাইভ সার্ভারে কোনো একটা ডোমেইনের অ্যাক্সেসে কাজ করবেন তখন আপনার ওই রকম ভাবে threefazeacademy.com বা এইরকম ভাবেই আপনার হোম পেজটা আসবে। তো এখানে হোম পেজে আসার পরে আপনি এখানে স্ল্যাশ দিয়ে WP-admin লিখে এন্টার দেবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন লগইনের পেজটা চলে আসছে। এই সেই লগইনের পেজ। এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন। তো আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন দিয়েছিলাম, দিয়ে আমি লগইন করব। বলেন এতটুকু নিয়ে কারোর কোনো কনফিউশন আছে কিনা? না ভাইয়া, বোর লাগতেছে? না বুঝছি। বুঝছেন? আচ্ছা জি, যাক, আপনারা বুঝলেই এটা আমার জন্য সার্থকতা। হ্যাঁ, না বুঝলে কিন্তু বলবেন, তাহলে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে এটা নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা, আজকে আমরা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো কিনা জানি না। তো আমরা আজকে এই ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হব। অ্যাকচুয়ালি এখানে কি আছে এই বিষয়গুলো সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো আজকে জানবো। জেনে যদি আমাদের পক্ষে পসিবল হয় আজকে, তাহলে আজকে থিম নিয়ে কিছু কাজ করব। তো এই জায়গাটাতে আসলে কি আছে? তো এখানে দেখেন
সবার আগে ওয়ার্ডপ্রেসের আইকন, তার মানে আপনি যখন ওয়েবসাইটটাতে থাকবেন, আমরা একটু ওয়েবসাইটটাতে আবার যাব, যখন আপনি ড্যাশবোর্ডে লগ ইন করা থাকবেন তখন ওপরের এই কালো এই পোরশনটা চলে আসবে, অর্থাৎ এই শেপটুকু আপনার এখানে চলে আসবে। যখন লগ ইন করা থাকবেন অনলি তখনই থাকবে, আদারওয়াইজ এটা থাকবে না। এখানে ওপরে কি কি আছে খেয়াল করেন। ফার্স্টেই আছে ওয়ার্ডপ্রেসের লোগো, দেন আপনার ওয়েবসাইটের নাম, তারপর হচ্ছে কাস্টমাইজ, এটা হচ্ছে কমেন্টের অপশন, এটা হচ্ছে প্লাস নিউ, এখান থেকে নতুন পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, এই অপশনগুলোতে যেতে পারেন। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, জাস্ট একটু দেখে রাখেন কোথায় কোন অপশনগুলো থাকে। আর রাইট সাইডে খেয়াল করেন এই যে অ্যাডমিন, এই হচ্ছে ইউজার যে নামে আমরা ক্রিয়েট করছিলাম অ্যাডমিন। হ্যাঁ, তো এখানে আমার ইমেজ দেখাচ্ছে, এটা দেখানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি যে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়েছিলাম না, ওই ইমেইল অ্যাড্রেস দিয়ে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যেখানে আমার ইমেজটা দেওয়া আছে, এই জন্য আমার ইমেজ আসছে, আদারওয়াইজ এটা আসতো না। আপনারা যখন ফার্স্টে করবেন তখন কিন্তু আপনাদের এরকম কোনো ইমেজ আসবে না, ইমেজটা আপনাকে অ্যাড করে নিতে হবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে, সেটা ভিন্ন ব্যাপার। তো আমরা একটু সাইটটাতে আবার যাব। তো এই জায়গার ওভারভিউটা বুঝতে পারছেন আপনারা? ওকে, আমরা এখন এই ড্যাশবোর্ডে আছি। তো আমরা যখন এই সাইটটাতে যাব তখন এখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার ওয়ে হচ্ছে আপনি যদি এই আইকনটাতে ক্লিক করেন ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। আর এখান থেকেও আপনি সাইটটা ওপেন করতে পারবেন। ওপেন করার অপশন হচ্ছে এই সাইটের এখানে আপনি জাস্ট মাউসটা রাখবেন, ভিজিট সাইট অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, সাইটটা ওপেন হবে। ক্লিয়ার? তাহলে আমরা ওয়ার্ডপ্রেস থেকে সাইটটাকে ওপেন করা এটাও শিখতে পারলাম। তাহলে আমরা এখান থেকে এখন সাইটটা দেখব আর এই জায়গাতে আমরা কাজ করব। তাহলে এখান থেকে আমরা কাজ করব আর এখানে আউটপুটটা দেখব, আউটপুটে কি কি আসতেছে, অর্থাৎ আমার এখানে অ্যাকচুয়ালি কি কি কাজ হচ্ছে। তো আমার এই দুটাই পাশাপাশি থাকতে হবে, তাহলে আমরা কাজ করতে এবং দেখতে দুটা কাজ একই সাথে করতে পারবো। ওকে, এখন আসেন এখানে কি কি অপশন আছে। লেফট সাইডে আপনারা দেখতে পাবেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে দুটো অপশন, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে আপডেটস। তার নিচে আছে পোস্ট, পোস্টের মধ্যে আবার অপশন মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সের মধ্যে কয়েকটা অপশন, ইউজার, টুল, সেটিং। হ্যাঁ, এই অপশনগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো সবার আগে যেটা দরকার, আমরা আসি হচ্ছে ড্যাশবোর্ডের হোমে। এখানে দেখি আমাদের কি কি আছে। ড্যাশবোর্ডের হোম অপশনটিতে কি কি আছে আমরা আজকে এটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, কাস্টমাইজ ইওর সাইট। এখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে ডাইরেক্ট কাস্টমাইজ করার অপশন পাবেন। তো আমরা ক্লিক করে দেখি কি অপশন আসে। এই যে দেখুন, এখান থেকে আপনি দেখেন লাইভ দেখে দেখে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে? এখানে সাইট আইডেন্টিটি, এখানে যদি ক্লিক করি এই যে সাইট টাইটেল 3 ফেজ একাডেমি, হ্যাঁ, ট্যাগলাইন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এই ট্যাগলাইনটা কোথায় থাকে খেয়াল করেন, এই যে ওয়েবসাইটটা যখন ভিজিট করবেন এই জায়গাটাতে মাউস রাখলেই দেখতে পাবেন 3 ফেজ একাডেমি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। ফার্স্টটা হচ্ছে ওয়েবসাইটের নাম, পরেরটা হচ্ছে আপনার সেই ট্যাগলাইন। সো কোথায় থাকবে বুঝতেই পারছেন। আর এখানেও অপশন আছে এই থিমের জন্য, এটা যে সব থিমের জন্য থাকবে বিষয়টা এমন না। এগুলো নিয়ে আমরা কাজ করব, থিম নিয়ে যেহেতু পরবর্তীতে কাজ করব, এগুলো বুঝতে পারবেন। তো এই হচ্ছে অপশনগুলো, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে অনায়াসে আপনার সাইটটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনি আপনার সাইটটাকে এডিট করতে পারবেন। তো আমরা ব্যাক করব যেখানে ছিলাম আর কি। তো এটা হচ্ছে সেই সেকশন। আপনি এখান থেকে আরো দেখতে পারবেন নেক্সট স্টেপস। নেক্সট আপনার কি কি স্টেপস, অর্থাৎ আপনি যেহেতু ফার্স্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেন, সো আপনাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনি এখন কি কি কাজ করতে পারেন। হ্যাঁ, আপনাকে জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া এখানে। হ্যাঁ, রাইট ইউর ফার্স্ট ব্লগ পোস্ট, অ্যাড অ্যান্ড অ্যাবাউট পেজ। এই যে অপশনগুলো দেখবেন এখানে কি কি করতে বলছে, অর্থাৎ এই জিনিসগুলো আপনার এখন প্রয়োজন এই নতুন সাইটটার জন্য। সো আপনাকে এখানে কিন্তু সাজেস্ট করছে, অ্যাকচুয়ালি এই পোরশনটা আপনাকে সাজেস্ট করার জন্য। তার নিচে কি আছে, সাইট হেলথ স্ট্যাটাস, সাইটের কি অবস্থা। হ্যাঁ, হেলথ স্ট্যাটাসটা কি, আপনার এই ওয়েবসাইটের অবস্থা কি। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে কন্টেন্টগুলো সব প্রপারলি আছে কিনা, আপনার যে মেমোরি স্পেস অর্থাৎ আপনার যে হোস্টিং এর যে স্পেসটা, সেই স্পেসটাতে প্রপারলি আপনার ওয়েবসাইটটা আপনি প্রপারলি এটা রান করতে পারছেন কিনা, বা কি অবস্থা আর কি, এই বিষয়গুলো এখানে প্রেজেন্ট করবে। হ্যাঁ, সাইট হেলথ চেকস উইল অটোমেটিক্যালি রান
পিরিয়ডিক্যালি টুগেদার ইনফরমেশন অ্যাবাউট ইউর সাইট, অর্থাৎ আপনি এখান থেকে সমস্ত ইয়েগুলো এখান থেকে ইনফরমেশনগুলো পাবেন। যদি কোনো প্রবলেম থাকে এখানে আপনার আপডেটটা চলে আসবে যে হ্যাঁ এখানে আপনার কোনো একটা পেজে প্রবলেম আছে বা কী ধরনের প্রবলেম আছে। কুইক ড্রাফট, আপনি যদি কোনো কিছু ড্রাফটে সেভ করে রাখতে চান, এমন হয় না যে আমরা মেইল করার জন্য মেইল কি করি, আমরা সাবমিট করি, যখন আমরা এটা সাবমিট করি কোথাও সেন্ড হয়, যদি কোথাও সেন্ড না হয় সেটা ড্রাফটে গিয়ে সেভ হয়। তো এরকম আমি কোনো কিছু পাবলিশ করতে চাচ্ছি না বাট সেভ করতে চাচ্ছি, সেটা আমরা ড্রাফটে গিয়ে সেভ রাখতে পারি। আপনার হয়তো কোনো একটা আইডিয়া হঠাৎ করে মাথায় চলে আসলো, আপনি এখানে এটা সেভ করে রাখতে পারেন, পরে এটা দেখে আপনি পরে আপনার সুবিধা মতো একটা সময়ে পাবলিশ করে দিলেন। দেন অ্যাট এ গ্ল্যান্স আপনার ওয়েবসাইটটাতে কি কি আছে এখানে আপনার বোঝাবে, দেখাবে। একটা পোস্ট আছে দেখাচ্ছে, অন পোস্ট, অন পেজ, অন কমেন্ট, অর্থাৎ আপনার এই সাইটটাতে একটা মাত্র পেজ আছে, একটা মাত্র পোস্ট আছে এবং একটা মাত্র কমেন্ট আছে। এবং এখানে আরো দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস 5.5.3, অর্থাৎ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন, ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটা রানিং আছে। এবং এখানে 2020 থিম, এটা কোন থিমটা রানিং আছে সেটাও আপনাকে দেখাচ্ছে। এবং এখানে আরো একটা জিনিস দেওয়া আছে, সার্চ ইঞ্জিনস ডিসকার্স, অর্থাৎ এখানে ওই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে দিয়েছিলাম না, ওইটাও কিন্তু এখানে শো করছে। তার মানে এইটা আপনার যতদিন থাকবে ততদিন আপনাকে এখানে আপনার এই ওয়েবসাইটটাতে সার্চ ইঞ্জিন ক্রল করতে পারবে না। এরপরে আসেন অ্যাক্টিভিটি, কি কি আছে অ্যাক্টিভিটির মধ্যে। রিসেন্টলি পাবলিশ করা আছে কি একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড পোস্টের নাম, হ্যাঁ পোস্টের টাইটেলটা আছে হ্যালো ওয়ার্ল্ড, এবং একটা কমেন্টও আছে। কে কমেন্ট করছে? ফ্রম আ ওয়ার্ডপ্রেস কমেন্টার অন হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ কোন পোস্টে কমেন্ট করছে সেটাও বলে দিয়েছে। হাই দিস ইজ এ কমেন্ট, হ্যাঁ তার কমেন্টটা কি এখানে সেই কমেন্টটা বলে দেওয়া আছে। তো আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন করবেন, বাই ডিফল্ট একটা পোস্ট সেখানে থাকবে, সেই পোস্টটা হচ্ছে এই সেই হ্যালো ওয়ার্ল্ড, এবং তার জন্য এখানে আপনার কমেন্ট থাকবে, অন কমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কমেন্টটাও দেখতে পারবো, এই সেই কমেন্ট। এখানে আপনি চাইলে রিপ্লাই দিতে পারেন। দেখুন আমি এখানে লগ ইন করে আসি, সো আমি যে আসি সে হচ্ছে অ্যাডমিন, সো এখানে আমি যে রিপ্লাইটা দেবো সেটা অ্যাডমিন হিসেবে, হ্যাঁ লিখলাম দিস ইজ মাই রিপ্লাই। তো এটা যদি আমি পোস্ট করে দেই তাহলে দেখতে পাবেন এই যে আছে কি অ্যাডমিন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন শো করছে, অর্থাৎ আমার এখানে লগ ইন করা আছে এই জন্যই শো করছে যে হ্যাঁ এই কমেন্টটা অ্যাডমিনের। যদি আমার এখানে লগ ইন করা না থাকতো তাহলে এটা শো করতো না। এইবার এই সাইটটাকে যদি আপনি অন্য কোথাও দেখেন যে ব্রাউজারে লগ ইন করা নেই, তাহলে কেমন আসবে? আমি ফায়ারফক্সে যাচ্ছি, তো দেখুন এই সেই পেজ। এখানে আমরা চাইলে কমেন্ট করতে পারবো, কমেন্ট করার অপশনটা দেখি। ওকে, এই যে দেখুন এখন যদি আমি কমেন্ট করতে চাই, ফার্স্টে খেয়াল করুন আমি সেখানে লগ ইন করা অবস্থায় ছিলাম, জাস্ট একটা রিপ্লাই দিয়েছিলাম। ডিফারেন্সটা দেখেন, এখানে জাস্ট কমেন্ট করার অপশন, আমার অন্য কোনো ইনফরমেশন চাচ্ছে না। বাট অন্য জায়গা থেকে দেখেন কমেন্ট আপনি কি করবেন সেটা আছে, নেম, আপনার নাম কি হবে, ইমেইলটা কি, এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। এইগুলো সব দিয়ে আপনাকে কমেন্টটা করতে হবে। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? তাহলে অ্যাডমিন অবস্থায় কি করতে পারছেন এবং অ্যাডমিন যখন না আপনি তখন কি করতে পারছেন, এই বিষয়গুলো ক্লিয়ার? জি জি ওকে, তাহলে এখানে যদি আমি কমেন্ট করতে চাই তাহলে আমাকে এখানে কমেন্ট লিখতে হবে। তাহলে আমি লিখি দিস ইজ another comment, নেম, এখানে একটা নাম দিলাম, ধরেন এখানে নাম দিলাম এমডি রহিম, ইমেইলে দেব ধরেন সামথিং, হ্যাঁ info@gmail.com। ওয়েবসাইট এটা ম্যান্ডেটরি না, এটা দিলে দিব না দিলে না দিব।
এখানে আবার আরেকটা ব্যাপার আছে, সেভ মাই নেম ইমেইল অ্যান্ড ওয়েবসাইট ইন দিস ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম, অর্থাৎ পরবর্তীতে যদি এই ব্রাউজার দিয়ে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করেন তখন এইগুলো আপনার সেভ থাকবে কিনা। সেভ থাকলে কি আপনি যদি আবার কমেন্ট করেন এই ইনফরমেশনগুলো আর দিতে হবে না। সো আপনি চাইলে এটা সেভ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি এটা পোস্ট কমেন্টে ক্লিক করলাম, কমেন্ট করলাম, দেখি কি হয়। এইবার এখানে আসি, দেখুন এখানে কি কোনো কমেন্ট দেখা যাচ্ছে? মানে নতুন করে আমি যে ফায়ারফক্স থেকে করলাম, এখানে একটু রিলোড দেই, কোনো কমেন্ট আছে? কমেন্ট নাই। তার মানে এটা যতক্ষণ পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত এই কমেন্টটা শো করবে না। সো এটা কিন্তু অ্যাডমিনের হাতে, বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। তো আমরা এই অপশনটাতে যখন যাব তখন বুঝতে পারবো কিভাবে একটা কমেন্টকে অ্যাপ্রুভ করতে হয়। আচ্ছা, খেয়াল করেন এই জায়গাটাতে এখন রিলোড দেবো। একটা জিনিস খেয়াল করেন তো, এই যে কমেন্টসের এই জায়গায় জিরো আছে না, দেখতে পাচ্ছেন? জি এখানে হ্যাঁ হ্যাঁ জিরো, হ্যাঁ জিরো। রিলোড দেবো, দেখেন কি হয়। কি আছে? 1 অন। কমেন্টসের এই জায়গায় অন, তার মানে একটা কমেন্ট আছে যেটা আমি এখনো দেখিনি। আমি তো অ্যাডমিন হিসেবে এখানে লগইন করে আছি, কেউ একজন কমেন্ট করছে যেটা আমি এখনো দেখিনি। সো এখানেও শো করছে, এখানেও শো করছে, এবং এই জায়গায় দেখেন কমেন্টস টু, কমেন্ট একটা বাড়ছে কিনা। তো এই জায়গাটাতেই আপনি এইভাবে আপডেটগুলো দেখতে পারবেন। এবং এই জায়গায় খেয়াল করেন অ্যাক্টিভিটি রিসেন্টলি পাবলিশড, হ্যাঁ এই যে ফ্রম এমডি রহিম অন হ্যালো ওয়ার্ল্ড, কোন পোস্টে কে কমেন্ট করছে সেটাও এখানে দেওয়া আছে। কি আছে দেখেন, পেন্ডিং। এটা আপনি যদি অ্যাপ্রুভে ক্লিক করেন তাহলে অ্যাপ্রুভ হবে, আর যদি চান এটাকে ডিলিট করে দিতে পারেন। ট্র্যাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তার মানে অ্যাডমিনের হাতে কি ধরনের অ্যাক্সেসগুলো থাকে এগুলো তো বুঝতে পারছেন আপনারা মোটামুটি, নাকি? জি বুঝতে পারছি। ওকে, আমরা এখন যাব একটু উপরের দিকে। খেয়াল করেন এগুলো আমরা মোটামুটি সবই দেখলাম, কিন্তু উপরে আমরা একটা জিনিস রেখে আসছি, সেটা হচ্ছে এই যে স্ক্রিন অপশন, আর একটা হচ্ছে হেল্প। তো আমরা হেল্পটা একটু আগে দেখে নিই। হেল্প এই জায়গাতে এসে আপনি কোনো একটা বিষয় সম্পর্কে হয়তো জানেন না, নতুন কোনো একটা ইনফরমেশন আপনি জানতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো হেল্প নিতে পারেন। তাহলে এখান থেকে হেল্প সেকশনে এসে কোন রিলেটেড হেল্প আপনি চান এখান থেকে সিলেক্ট করবেন। হ্যাঁ, ওভারভিউ, নেভিগেশন, লেআউট, কন্টেন্ট, কোন বিষয়ের উপর, হ্যাঁ, ডকুমেন্টেশন চান নাকি ড্যাশবোর্ড সম্পর্কে, নাকি সাপোর্ট, আপনি কি ধরনের সাপোর্ট চান। তো এই জায়গা থেকে আপনি এই ধরনের হেল্প নিতে পারবেন। অর্থাৎ এই হেল্পটা আপনি পাবেন wordpress.org থেকে। ওই হেল্পটা করা হবে আপনাকে এখান থেকে, এই সাইটটা থেকে। ক্লিয়ার? হেল্প অপশন গেল। এখন আসেন স্ক্রিন অপশন। স্ক্রিন অপশনটাতে এই জায়গায় খেয়াল করেন সাইট হেলথ স্ট্যাটাস, অ্যাট আ গ্ল্যান্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট। এই যে দেখেন এই প্রত্যেকটা অপশন টিক মার্ক আছে যেগুলো নিচে আছে কিনা। এইবার একটা একটা করে ওখান থেকে রিমুভ করবো। দেখেন ওয়েলকাম রিমুভ করে দিলাম, নাই নাই। তার মানে আপনি এই জায়গায় কি কি রাখবেন সেটাও আপনার হাতে। আপনি স্ক্রিন অপশন থেকে যেটাকে এখানে অ্যাক্সেস দিবেন তা এখানে থাকবে, যাকে অ্যাক্সেস দিবেন না সে থাকবে না। সো এটাও কিন্তু আপনার হাতে, আপনি কন্ট্রোল করতে পারবেন। গেল। শুধু এতটুকুই না, আপনি যে কোনোটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আপনি যদি চান এই নিচেরটাকে টেনে উপরে নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনি চাচ্ছেন যে না এই যে ওয়েলকাম এটা থাকবে না, এই যে ওপরেই আমি এটাকে দিয়ে দেবো। আচ্ছা উপরে যাচ্ছে না, উপরে যাচ্ছে না মানে কোনো কলাম পাচ্ছে না। আচ্ছা এটাকে টেনে আমরা নিচে দিতে পারি কিনা একটু দেখি। আচ্ছা এটা ওয়েলকাম যেহেতু, সো এটাকে আমরা মুভ করতে পারছি না। বাট বাকিগুলো খেয়াল করেন, আপনি এটাতে মাউস রাখবেন, এই যে দেখুন যে কোনোটাকে যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি আপনার মতো করে সবকিছুকে কন্ট্রোল করতে পারবেন, যেটাকে যেখানে খুশি সেখানেই রাখতে পারবেন। আমি এটাকে একটু নিচেই দেব, এটাকে উপরে রাখবো, ব্যাস। বুঝতে পারছেন সবাই? এই জায়গার কন্ট্রোলিং আশা করি তো সবাই পারবেন নাকি? জি বা পারবো। ওকে, তাহলে এখন আমরা হোম থেকে একটু নিচে যাই, আপডেটস। এখানে কি আছে? আপডেটে ক্লিক করলাম। আচ্ছা এই জায়গাটাতে আপনার কি কি আপডেট আছে সেই আপডেটগুলো আপনাকে দেখাবে। অর্থাৎ কোনো থিম যদি আপডেট করার প্রয়োজন পড়ে, যদি কোনো প্লাগইন আপডেট করার যদি প্রয়োজন পড়ে, বা ওয়ার্ডপ্রেসের যদি কোনো আপডেট আসে, সেই আপডেটগুলো আপনি এখানে পাবেন, যেগুলো এখান থেকে আপডেট করে নেবেন।
তো যেহেতু এখানে আপাতত আপডেট অপশনটা নেই, সো আমরা আপডেটটা করতে পারছি না, বাট আমরা নেক্সট ক্লাসেই অর্থাৎ সেকেন্ড ক্লাসেই এটা দেখবো যে আপডেটটা কিভাবে করতে হয়। তারপরে আসবো পোস্ট অপশনে। পোস্ট অপশনে আসার পর অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস। আচ্ছা, আমরা পোস্টে জাস্ট ক্লিক করি, তাহলে আসবে অল পোস্ট। এখানে আপনি কোনো পোস্ট করছেন কিনা, কোনো পোস্ট আছে কিনা, এইগুলো এখানে শো করবে। দেখুন একটা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, অথরকে অ্যাডমিন, ক্যাটাগরি আনক্যাটাগরাইজড, ট্যাগ কোনো ট্যাগ দেওয়া আছে কিনা। ট্যাগ আপনারা ভালো বুঝবেন যারা ডিজিটাল মার্কেটিং সেকশনে আছে। অ্যাকচুয়ালি কোনো একটা কিছুকে সার্চ করে সহজে পাওয়ার জন্য কিছু কিওয়ার্ড টাইপ, হ্যাঁ, যে কোনো একটা কিছু লিখে সার্চ করলে যেন পাওয়া যায়, এগুলোই হচ্ছে এক একটা ট্যাগ। যেমন আপনি 3 ফেজ একাডেমিকে কিভাবে পাবেন, হ্যাঁ 3 ফেজ একাডেমি, বা কখনো কখনো 3 ফেজ লিখলে আপনি পেয়ে যেতে পারেন, 3 ফেজ একাডেমি পুরোটা লিখলে আপনি পাবেন, বা ধরুন আপনি 3 লিখলেই পাচ্ছেন, বা ফেজ একাডেমি এতটুকু লিখলেও পাচ্ছেন। তো এইগুলো হচ্ছে কি এক একটা ট্যাগ, এক একটা কিওয়ার্ড টাইপ, হ্যাঁ। এই ট্যাগগুলো আপনি সেট করে দিতে পারেন যে হ্যাঁ আপনার এই পোস্টের জন্য এই কথাগুলো লিখে সার্চ করলেও পেয়ে যাবে। কথা কি বোঝাতে পারলাম? ট্যাগগুলো কোনগুলো, অর্থাৎ সহজে যে ওয়ার্ড বা ছোট সেন্টেন্সগুলোর মাধ্যমে মানুষ কোনো কিছুকে খুঁজে পেতে পারে ওয়েবসাইটে। দেন হচ্ছে কমেন্ট অপশন। এখানে 2টা কমেন্ট দেখাচ্ছে এবং একটাতে দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে, অলমোস্ট রেড কালার, তার মানে এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। ডেট কবে পাবলিশ হয়েছে তাও দেওয়া আছে, ক্লিয়ার। তো এই হচ্ছে আপনার পোস্টের অবস্থা। একটা মাত্র পোস্ট আছে, পোস্টের স্ট্যাটাস সবগুলো দেখাচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই মানে প্রত্যেকটা অপশনেই আপনি স্ক্রিন অপশনটা পাবেন। এখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারবেন কোনটাকে এখান থেকে রাখবেন, কোনটাকে রাখবেন না। আপনি চাচ্ছেন না যে অথরকে এখানে থাকুক, রিমুভ করে দেন, অথরের ইনফরমেশন থাকবে না। চাচ্ছেন না ক্যাটাগরি থাকুক, রিমুভ করে দেন। চাচ্ছেন না ট্যাক্স থাকুক, রিমুভ করে দেন। তো আপনি এখান থেকে যাকে খুশি তাকে রাখতে পারবেন, যাকে খুশি তাকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপর আরো একটা জিনিস খেয়াল করেন, পেজিনেশন, মানে একটা পেজে আপনার কয়টা অপশন থাকবে, তারপরে আপনাকে তো নতুন একটা পেজে যেতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি একটা পেজেই সব রাখবেন, আপনার একটা ধরেন 500টা পোস্ট আছে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, তো অনেক বড় ব্যাপার। কিন্তু এই 500টা পেজ পোস্ট আপনি একটা পেজে রাখবেন না, তাহলে কি করবেন? পেজিনেশন দিয়ে দেবেন। নাম্বার অফ আইটেমস পার পেজ, প্রত্যেকটা পেজে কয়টা করে অপশন থাকবে। তো 500টার জন্য প্রত্যেকটার জন্য এখানে 20টা করা আছে, আপনি চাইলে এটা বাড়াতে পারেন, চাইলে কমাতে পারেন। এটা আপনি যতটা হলে বেটার হয় আপনি আপনার মতো করে দিবেন। এরপর আবার কি আছে, কম্প্যাক্ট ভিউ, এক্সটেন্ড ভিউ। আচ্ছা, এইটা কি? তো চলেন আমরা একটু দেখি। এক্সটেন্ড ভিউতে দেখলে হবে কি, আপনি পুরো ইনফরমেশনটা পাবেন। এখানে একটা পোস্টের জন্য হয়তো বুঝতে পারবেন কিনা তেমন একটা, অ্যাপ্লাইতে ক্লিক করি, একটু দেখবেন, খেয়াল করবেন। এই জায়গাটাতে খেয়াল করেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, পুরো পোস্ট চলে আসছে। এইটাই ছিল পুরো পোস্ট, খেয়াল করেন। এই যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইয়োর ফার্স্ট পোস্ট, হ্যাঁ, এইটাই ছিল পোস্ট। এখানে পুরো পোস্ট চলে আসছে। এইবার আপনি যদি এইভাবেই রাখেন তাহলে কি হবে, একটা পোস্ট যদি অনেক বড় হয়, অনেক বড় একটা পোস্ট, ঠিক আছে, যেমন ধরুন আমি আমার সাইটটা নিয়ে একটু কাজ করতেছি, ডেমো কিছু পোস্ট আছে এখানে। তো আমরা যদি এখানে ব্লগে যাই, আচ্ছা এখানে হ্যাঁ লোড নিচ্ছে। তো এখান থেকে ধরেন আমি এই পোস্টটাতে ক্লিক করব, খেয়াল করেন এই পোস্টে কত লেখা, তো এই পোস্টটিতে খেয়াল করেন টেক্সট রাখছি, এগুলো সব ডামি টেক্সট। এখন এতগুলা কন্টেন্ট, এতগুলা টেক্সট যদি আমার এই জায়গাটাতে থাকে, তাহলে চিন্তা করেন এই জায়গাটাতে কি একটা অবস্থা হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? সো এই জায়গাটাতে আমরা অবশ্যই বাই ডিফল্ট যেটা আছে কম্প্যাক্ট ভিউ, এটাতে ক্লিক করব। কম্প্যাক্ট ভিউতে কি হবে, এইবার অ্যাপ্লাইতে ক্লিক করি। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, ওখানে পোস্টের কন্টেন্ট নাই, শুধু পোস্টের টাইটেল আছে। হ্যাঁ, এটা টাইটেল বলতে এখানে জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড যে টাইটেলটা, এই যে অনলি এই পোরশনটুকু আছে, এছাড়া অন্য কোনো কিছু নেই। এই হচ্ছে আপনার কম্প্যাক্ট ভিউ। সো আপনি এখান থেকে অপশনগুলো দেখে নিতে পারেন। তো এই কি ছিল আপনার পোস্টের অবস্থা। দেন আছে অপশন অ্যাড নিউ। অ্যাড নিউ মানেই হচ্ছে আপনার এই যে
এখানে এই যে এটাও যা, এই অ্যাড নিউ সেম, এই যে এখান থেকে নিউ থেকে পোস্টে ক্লিক করলেও সেম ঘটনাটাই ঘটবে, অর্থাৎ নতুন একটা পোস্ট ক্রিয়েট করার অপশন। ওকে ফাইন। তার আগে আমরা এখান থেকে একটু দেখে নিই বাল্ক অ্যাকশন এই জিনিসটা কি। টাইটেলে ক্লিক করলেন, এখানে যতগুলো থাকবে সবগুলো একসাথে সিলেক্ট হবে। চাইলে যে কোনো একটাকেও এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর ধরুন আমি এটা সিলেক্ট করে দিলাম বাল্ক অ্যাকশন থেকে এডিট। আমি কি এগুলো এডিট করব, মুভ টু ট্র্যাশ, নাকি এগুলো ডিলিট করব? সো এগুলো আমি এখান থেকে করতে পারি। দেন দেখুন এখানে ওয়াল একটা, পাবলিশ একটা, অর্থাৎ পোস্টে একটা, পাবলিশ করাও একটা। আপনি যদি পাবলিশ না রাখেন, যদি কোনোটা ড্রাফটে রাখেন, তাহলে সেই অপশনটাও দেখাবে এখান থেকে। আচ্ছা, এখন আমরা নিউ অপশনটাতে যাই। নিউ পোস্ট অপশনে গেলেই আপনি পোস্ট করার অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন অ্যাড টাইটেল, এখানে একটা টাইটেল দিবেন আর নিচে আপনি কন্টেন্ট দিবেন, দিলেই আপনার পোস্ট হয়ে যাবে। তো এখানে যদি আমি টাইটেল দেই, নিউ পোস্ট, পাবলিশ, পাবলিশ, এখানে পাবলিশে দুইবার ক্লিক করতে হবে। হ্যাঁ, এইবার যদি আমরা সাইটটা ভিজিট করি, আমরা হোম পেজের লোকেশনে যাব। ওকে, খেয়াল করেন এই যে হ্যালো ওয়ার্ল্ড আগের পোস্ট, আর এই হচ্ছে নিউ পোস্ট। এখন পোস্টে কন্টেন্ট অ্যাড করবেন। আসেন লরেম ইপসাম থেকে নিয়ে আসি। লরেম ইপসাম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? না ভাই, আমি জানি যে মানে এখান থেকে কোনো ওয়ার্ডে কি বলে যে টেক্সট লাগলে এখান থেকে সবাই এখান থেকে কপি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কপিরাইট ইস্যুতে পড়তে হবে না, মানে এখানে কোনো প্রবলেম নাই এখান থেকে টেক্সট নিলে। কিন্তু যদি আপনি আমার সাইট থেকে টেক্সট নেন, তাহলে তো আমি কপিরাইট দাবি করব, তাই না? সো এটা একটা প্রবলেম, আপনি আরেকজনের কন্টেন্ট তো নিতে পারেন না। সো এই জন্য আপনি ডেমো কন্টেন্ট দেওয়ার জন্য, ডেমো টেক্সট দেওয়ার জন্য এই ওয়েবসাইটটা পাচ্ছেন, যেখান থেকে আপনি যে কোনো টেক্সটকে কপি করে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি টেক্সট দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। ধরেন এই হচ্ছে আমার পোস্ট আপডেট। এবার যদি ভিজিট করি, এইবার দেখেন সেই পোস্ট। এবার তো চলেন আমরা একটু পোস্ট অপশনে যাই। আবার এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এইবার দেখেন এই যে দুইটা পোস্ট, একটা ছিল হ্যালো ওয়ার্ল্ড আর একটা নিউ পোস্ট। এতটুকুতে বলেন কারোর কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, এরপরে আসি ক্যাটাগরিজ। ক্যাটাগরি জিনিসটা কি? আপনি কোন ধরনের পোস্ট করবেন এটাকে সিলেক্ট করে দিতে পারেন। কি রিলেটেড পোস্ট করবেন? আপনি স্পোর্টস রিলেটেড পোস্ট করবেন, না অন্য কোনো বিষয়, না আপনি আপনি ধরেন মিডিয়া নিয়ে পোস্ট করবেন, না কোন বিষয়গুলো নিয়ে পোস্ট করবেন, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি সেই নামগুলো দিতে পারবেন। বাই ডিফল্ট সবগুলো আনক্যাটাগরাইজড ফোল্ডার এই ক্যাটাগরিতে যাবে। একটা ক্যাটাগরি আছে নাম হচ্ছে আনক্যাটাগরাইজড, বাই ডিফল্ট সবগুলো এই ক্যাটাগরির মধ্যে থাকবে। আপনি চাইলে এটার নামও এডিট করে চেঞ্জ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তাছাড়া আপনি এখানে যে অ্যাড নিউ অপশন আছে, এই যে নেম, ক্যাটাগরির নাম দিতে পারেন। এখান থেকে নাম দিয়ে আপনি অ্যাড করে দিলেই আপনার এখানে এক একটা ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। সো এইভাবে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আমরা পরবর্তীতে এগুলো দেখবো ক্যাটাগরি। তারপর হচ্ছে ট্যাগস, অর্থাৎ কোন ওয়ার্ডগুলো বা কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে মানুষ আপনার এই পোস্টটা খুঁজে পাবে আপনার সাইটটাতে, ওই নাম বা কিওয়ার্ডগুলো এখানে দেওয়া, যে এই এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। তো এই হচ্ছে সেই অপশন। এরপরের অপশনটা হচ্ছে মিডিয়া। মিডিয়াতে যেটা আছে এখানে আপনি দেখেন নো মিডিয়া আইটেম ফাউন্ড, এখানে কোনো মিডিয়া নেই। আপনি কোনো মিডিয়া বলতে কি, কোনো ইমেজ, কোনো ভিডিও বা অন্য কোনো ডকুমেন্ট যেগুলো আপনার এখানে থাকবে, এই হচ্ছে সেই মিডিয়া অপশন। এখান থেকে আপনি কোনো কিছু আপলোড করতে পারবেন, চাইলে এখানে থাকা কোনো মিডিয়া অপশনকে ডিলিট করতে পারবেন। আপনি আপনার মতো করে এগুলাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা মিডিয়া অ্যাড করা শিখবো পরবর্তীতে। এই যে অ্যাড নিউ, এখানে ক্লিক করলেও হবে, অথবা এই অ্যাড নিউতে ক্লিক করলেও হবে। এখানে একটা জিনিস খেয়াল করুন, আপনি যখন এই যে অ্যাড নিউতে ক্লিক করলেন, তখন একটা জিনিস দেখুন, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 40 মেগাবাইট, অর্থাৎ আপনি এখান থেকে অনলি সর্বোচ্চ 40 মেগাবাইটের ফাইল আপলোড করতে পারবেন, এর চাইতে বড় কোনো ফাইল আপলোড করতে পারবেন না। তবে হ্যাঁ, বিষয়টা এরকম না যে
এর বাইরে আপনি পারবেন না, এর বাইরে পারবেন, সেই অ্যাক্সেসটা আপনাকে বাড়িয়ে নিতে হবে। এই অ্যাক্সেসটা আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাসে দেখিয়ে দেবো কিভাবে এই 40 মেগাবাইটকে আপগ্রেড করা যায়, এবং আপনি আপনার মতো করে যেটা ফিক্স করে দিবেন, যে মেগাবাইটটা ফিক্স করে দিবেন ওইটাই হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এরপর আসেন পেজে। এখানে দুটো পেজ আছে, একটা হচ্ছে স্যাম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি। এইভাবে আপনি পেজ ক্রিয়েট করবেন, যেমন হোম পেজ ক্রিয়েট করবেন, তারপর অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিছু রিকোয়ার্ড পেজ থাকে, হোম পেজ থাকে, অ্যাবাউট থাকে, কন্ট্যাক্ট থাকে, প্রাইভেসি পলিসি, তারপর এই রিলেটেড আরও অনেক পেজগুলো থাকে। তো এই পেজগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। আপনার পোস্টের পেজ ক্রিয়েট করবেন, পোস্ট পেজকে আমরা নর্মালি ব্লগ পেজ বলে থাকি, হ্যাঁ, ব্লগ পেজগুলো হয় নর্মালি পোস্ট পেজ। তো এইভাবে আমরা পেজ ক্রিয়েট করব। তো এই যে পোস্টের মতো করেই দেখুন, এই যে অ্যাড নিউ অপশন, তারপরে এখান থেকে অ্যাড নিউতে গেলে আপনি এখানে একটা পেজের নাম দিতে পারবেন। এই যে অ্যাড টাইটেল, পেজের নামটা কি হবে, এখানে ধরুন আমি একটা পেজের নাম দিলাম হোম, পাবলিশ। এইবার যদি আমরা আগে এই জায়গায় ফিরে, এই যে দেখুন হোম পেজ। তো এইভাবে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন একটা একটা করে। তো এইগুলো আমরা দেখব পরবর্তীতে। এরপর হচ্ছে কমেন্টস। এখন আসেন দেখি, এই যে আমাদের এখানে দেখেন তিনটা কমেন্ট আছে। ফার্স্টে একটা কমেন্ট ছিল, এটা আপনার হ্যালো ওয়ার্ল্ড পোস্টটিতে, সেখানে অ্যাডমিনের একটা রিপ্লাই ছিল। তারপর এই যে মিস্টার মহিম আর একটা কমেন্ট করছে, এইটা কিন্তু দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে আছে, আপনাকে বোঝাচ্ছে যে হ্যাঁ এটা এখনো অ্যাপ্রুভ হয়নি। তো আপনি কি করবেন, এই যে অ্যাপ্রুভে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হবে। চাইলে এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, এখান থেকেই রিপ্লাই দিতে পারবেন, চাইলে আবার ওয়েবসাইটে গিয়েও রিপ্লাই দিতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করতে পারবেন। সো এই অপশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমি এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। এইবার খেয়াল করেন, তখন তো আমরা পোস্টের কমেন্টটা দেখতে পাচ্ছিলাম না, এখন দেখেন অ্যাপ্রুভ করার পরে কি হয়। হ্যালো ওয়ার্ল্ড ফ্রি কমেন্টস ক্লিক করব, এইবারে দেখেন ফার্স্টের কমেন্টটা, সেকেন্ড কমেন্ট, আর এই যে থার্ড মিস্টার রহিমের কমেন্ট। ক্লিয়ার? বলেন এতক্ষণ পর্যন্ত যা দেখালাম সবাই কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এবং একটা জিনিস খেয়াল করেন, নতুন একটা অপশন এডিট পোস্ট, এটা বোধহয় আগে ছিল না, ছিল না কিন্তু কোনটা কোনটা পোস্ট উপরে এডিট পোস্ট, এই অপশনটা ছিল না। এটা কেন আসলো বলেন তো? এটা পোস্টটা এখনো মনে হয় ইয়া করা হয় নাই, আমরা মানে পোস্টের পেজে আছি, এই জন্যই আমাকে এডিট পোস্ট অপশনটা দেখাচ্ছে। ক্লিয়ার? আমরা এখন পোস্টের পেজে আছি না, আমরা হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা দেখছি না, এই জন্যই আমাকে এখানে এডিট পোস্ট দেখাচ্ছে। আপনি যে এরকম ভাবে যে কোনো একটা পেজে গেলেও ওই পেজের অপশনটা থাকবে, তার মানে তখন কি থাকবে, এডিট পেজ। তার মানে ওখান থেকে গিয়েও আপনি এডিট করতে পারবেন। আরো একটা অপশন আছে, এই যে কাস্টমাইজ। এই কাস্টমাইজ কোনটা দেখাইছিলাম না ফার্স্টে, কাস্টমাইজ একটা অপশন, হ্যাঁ দেখানো হয়েছে। ক্লিয়ার? আর এই যে স্ক্রিন অপশন আমি কিন্তু আর দেখাচ্ছি না, কিন্তু এই যে প্রত্যেকটা পেজেই কিন্তু আপনি পাবেন, এই যে প্রত্যেকটা অপশনে পেজ স্ক্রিন অপশনটা পাবেন। এখান থেকে কি কি রাখবেন কি কি রাখবেন না এগুলো আপনি পেয়ে যাবেন। সো এইটা কিন্তু আমি আর রিপিট করব না, হ্যাঁ, এটা আপনি বুঝতেই পারছেন। জি তো কমেন্টস পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আসি অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে বেশ কিছু অপশন আছে, থিম, কাস্টমাইজ, উইজেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। খুবই ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, ফার্স্ট আসি থিমে। থিম কি? থিম তো অলরেডি আপনাদেরকে বলছি, একটা লেআউট যেটার মাধ্যমেই আপনার ওয়েবসাইটটা কেমন হবে, টোটাল শেপটা সেখানে থাকবে, ওয়েবসাইট সম্পর্কে একটা কনসেপ্ট সেখানে থাকবে, তাই না? এই যে এক একটা থিম, ওই যে মনে আছে কিনা আমরা এখানে দেখছিলাম 2020, হ্যাঁ 2020, ওই যে ফার্স্ট আমরা ড্যাশবোর্ডে যেটা দেখছিলাম, একটু আবার যাই, এবারে 21 হয়, এবারে না কিটা না না না, ড্যাশবোর্ডে ছিল হচ্ছে এই যে 2020 যে রানিং থিম। আচ্ছা বুঝতে পারছেন? এই যে দেখেন এটা কি অ্যাক্টিভেট অবস্থায় আছে। হ্যাঁ, এখন বুঝবেন কিভাবে অ্যাক্টিভেট। এই যে কাস্টমাইজ অপশন আছে, এখানে অ্যাক্টিভেট করার অপশন নেই, সো এটা অ্যাক্টিভেট করা আছে। বাকিগুলো এই যে দেখেন অ্যাক্টিভেট করার অপশন আছে। ক্লিয়ার? এক একটা থিম এক এক রকম, তার মানে এক একটার জন্য ওয়েবসাইট দেখতে এক এক রকম হবে। আচ্ছা, এই থিমে তো আমরা দেখলাম ওয়েবসাইটটা কেমন হয়, থিমটা চেঞ্জ করে দেখি কি হয় নাকি। জি ওকে, আমরা এই সেকেন্ড থিমটা অ্যাক্টিভ করব। তাহলে এটা যদি অ্যাক্টিভ করি ওটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ হলো। আমরা এইবার এটাতে হোম পেজে আসবো।
দেখুন তো থিম চেঞ্জ করলাম, স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে না? আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেল? চেঞ্জ হলো কিনা বলেন? জি 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 চেঞ্জ হয়ে গেছে। এগুলোই হচ্ছে থিম, মানে থিমটাই থিমটার উপরে ডিপেন্ড করবে আপনার সাইটটা দেখতে কেমন হবে। তার মানে আমি যে 3 ফেজ একাডেমির ওয়েবসাইটে ক্রিয়েট করছি বা আমার নিজের ওয়েবসাইট বা আরও যে ওয়েবসাইট, এই প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আমাকে একটা স্পেসিফিক থিম দিয়ে কাজ করতে হয়েছে, একটা থিম ইনস্টল করেই ওইটা নিয়ে কাজ করতে হয়েছে। তো এটা থিম অপশনটা আমরা বুঝলাম। এরপরে যদি আপনি এই যে এইটাকে অ্যাক্টিভ করেন, এটা আবার আরেক রকম। আমরা ক্লিক করি, দেখি কি হয়। দেখছেন এই থিমটা আবার আরেক রকম। এখানে একটা ইমেজ আসছে সুন্দর, এটা ভালো লাগতেছে তো। এই যে পোস্টের এটা একটু সাজানো গোছানো ভালোই লাগতেছে। নিউ পোস্ট, এটা একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ আরেকটা পোস্ট। হ্যাঁ আবার দেখুন এই সাইডে আরো কি কি অপশন, এগুলোকে বলা হয় সাইড বার। সাইডে যেগুলো আছে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। নিউ পোস্ট, হ্যালো, এই যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কি কি পোস্ট আছে দেখাচ্ছে। রিসেন্ট কমেন্টস, রিসেন্ট কি কি কমেন্ট আছে, কে কমেন্ট করছে দেখতে পাচ্ছেন। আর্কাইভস, এটা কি বলতে পারবেন? আর্কাইভস যে যেগুলা মানে ও যে আপনি পোস্ট করছেন বা আমি পোস্ট করছি সেগুলো জমা থাকবে আর কি, যে অতারে। হ্যাঁ মানে একটা টাইম ফ্রেমে জমা থাকবে, একটা time frame এ জমা থাকবে। মানে আপনি কোন সময়ের ডকুমেন্টগুলো চাচ্ছেন, এগুলো হচ্ছে আর্কাইভ। যেমন ধরুন এটা নভেম্বর 2020, এটা যদি আমি মনে করি এই ওয়েবসাইটটা ধরেন 2010 সালের, তাহলে 2010 সালে আমার কি কি পোস্ট ছিল আমরা একটা আর্কাইভ পেতাম। আর্কাইভ 2010 এর জন্য, বা ধরুন 2010 এর শুধুমাত্র ডিসেম্বর মাসটা চাচ্ছি, তার জন্য একটা আর্কাইভ থাকবে। তো এইগুলাই হচ্ছে এক একটা আর্কাইভ, হচ্ছে স্পেসিফিক একটা টাইম ফ্রেমের মধ্যে আমার যে ডকুমেন্টগুলো থাকবে, এটাই হচ্ছে সেই আর্কাইভ। দেন ক্যাটাগরিজ, আমার কি কি ক্যাটাগরি, ওই যে বললাম ক্যাটাগরি বাই ডিফল্ট আনক্যাটাগরাইজড। হ্যাঁ আপনি চাইলে আরো ক্যাটাগরি ইউজ করতে পারবেন। মেটাটা কি? মেটা হচ্ছে কি আপনার ওই পোস্ট রিলেটেড ইনফরমেশন। পোস্ট রিলেটেড কি কি ইনফরমেশন, অ্যাডমিন কে, পোস্ট কবে করা হয়েছে, পোস্টের কমেন্টের কি অবস্থা, কয়টা কমেন্ট আছে, কোথা থেকে পোস্ট হয়েছে, এই সমস্ত ইনফরমেশনগুলো এগুলো আপনারা দেখতে পারবেন পরবর্তীতে। এগুলো নিয়ে কাজ করবো আমরা। তো এগুলো গেল থিম দেখলাম। আমরা এগুলো থিম নিয়ে কাজ করবো না, আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করা শিখবো, ঠিক আছে? সো এগুলো জাস্ট আমি বেসিক দেখাচ্ছি। তারপরেই হচ্ছে কাস্টমাইজ। এই কাস্টমাইজ হচ্ছে ওই যে আমরা ফার্স্টে কাস্টমাইজে ক্লিক করার পর যেখানে গেছিলাম, এই যে দেখুন কাস্টমাইজ পেজটা চলে আসছে, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন। তো এটা আমরা দেখবো পরে। এরপরে আছে হচ্ছে উইজেটস, খুবই ইম্পর্টেন্ট। উইজেট জিনিসটা কি? এই যে বললাম না যে সাইড বারে এই জিনিসগুলোকে আনতে হয় উইজেটের মাধ্যমে। এই উইজেটগুলোও কোনো একটা থিমে কিছু উইজেট থাকে আর অনেক উইজেট এখানে থাকে না। সেই উইজেটগুলো নিয়ে আসতে হয় প্লাগইন ইনস্টল করে। তো প্লাগইনে আমরা যাবো যখন, তখন বুঝতে পারবো। এগুলো হচ্ছে এক একটা উইজেটের ব্যবহার আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপরে হচ্ছে মেনু। একটা জিনিস খেয়াল করেন তো, এই যে ওয়েবসাইটটা দেখলেন, আমি বারবার হোম পেজে যাই কিভাবে বলেন তো? লিংক থেকে না? লিংকের একটা প্রশ্ন, সেটা তো আমি বুঝতে পারলাম হোম পেজের লিংক কোনটা, বাট যে ভিজিট করবে ওয়েবসাইটটা সে তো সব, তারা তো ওয়েব ডিজাইনার না বা ওয়েব ডেভেলপার না, তারা তো বুঝবে না যে কোন লিংক কোন পেজের লিংক। তারা তো আর আমার মতো করে ভিজিট করবে না, তাদের জন্য মেনু থাকতে হবে না? জি তো আমরা মেনু অপশন থেকে মেনু ক্রিয়েট করবো, আজকে করবো না, আমরা পরবর্তী ক্লাসে মেনু অ্যাড করে ফেলবো। তারপরে হচ্ছে হেডার। হেডার মানে হচ্ছে ওপরের পর্শনটা, মেনুর অপশনটা, তার উপরের অপশনটা। এখানে হেডারে কি আছে? হেডারে এই যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, চাইলে এডিট করতে পারবো। এগুলো নিয়ে আমরা কাজ করবো আজকে, জাস্ট এই বেসিকগুলো দেখতেছি কোথায় কি আছে। এরপর কি আছে? থিম এডিটর। এটা শুধুমাত্র তাদের জন্য যারা প্রোগ্রামিং বোঝেন। প্রোগ্রামিং বলতে যারা HTML, CSS, PHP এগুলো জানেন। HTML, CSS, PHP এই তিনটা জানেন। তিনটা না জানলেও অ্যাটলিস্ট HTML, CSS এই দুইটা জানেন, শুধুমাত্র তাদের জন্য। আদারওয়াইজ কেউ এই জায়গাতে ভুলেও আসবেন না যদি এগুলো না জানেন। আর যদি জানেন তাহলে আসবেন। ক্লিক করলাম থিম এডিটর, দেখি কি বলে। এই যে দেখেন আপনাকে নোটিফিকেশন দেখাচ্ছে। হ্যাঁ আপনি যদি জানেন তাহলেই যান। হ্যাঁ আপনি বললেন যে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, আমি জানি, বুঝি, তারপরেই আপনি এখানে আসতে পারবেন। তো এই যে এগুলো সব কোড, এটা হচ্ছে CSS ফাইল। এখানে খেয়াল করুন, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা আগে থেকে জানেন এগুলো,
তো তারা বুঝতে পারবেন এই যে স্টাইল শিট, এটা সিএসএস ফাইল, একটা ওয়েবসাইটকে কন্ট্রোল করা হয় সিএসএস ফাইলের মাধ্যমে, মানে একটা এইচটিএমএল ফাইলের মাধ্যমে একটা জেনারেল স্ট্রাকচার ডিজাইন করা হয় আর সিএসএস এর মাধ্যমে তাকে একটা শেপে নিয়ে আসা হয়। আশা করি আপনারা যদি ফার্স্টের ওই ভিডিওটা দেখেন, যে ভিডিও লিংকটা আপনাদেরকে দিয়েছিলাম, ওখানে কিছু হয়তো বলছি এইগুলো টপিক নিয়ে, সো আপনারা আশা করি এখান থেকে কিছু পাবেন। আর তাছাড়াও আপনারা যদি থ্রি ফেজ একাডেমির ইউটিউব চ্যানেলে ভিজিট করেন, ওখানে ওয়েবসাইটের ওপর আমার কিছু ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আমি ওখানে কন্টিনিউয়াসলি লেকচার আপলোড করে যাচ্ছি এবং আমার টার্গেট সেখানে এইচটিএমএল সিএসএস পুরো কন্টেন্টটা ওখানে ফ্রিতে দেওয়া হবে। পুরো এইচটিএমএল সিএসএস আপনি যদি ওই থ্রি ফেজ একাডেমির ভিডিও কটা দেখেন, আশা করি এইচটিএমএল সিএসএস আপনার জন্য এনাফ কাজে দিবে। এইচটিএমএল সিএসএস দিয়ে যে কোনো সাইট ডিজাইন করা শিখবেন আপনারা। সো আপনারা সেখানে দেখতে পারেন, ভিজিট করতে পারেন। তাছাড়াও আমাদের ওয়েবসাইটে আপডেটের জন্য দেখতে পারেন, ফলো করতে পারেন। সো এই ইনফরমেশনগুলো সেখান থেকে পাবেন। তো এখানে এই হচ্ছে আমাদের সিএসএস ফাইল, যেখানে আমরা অনেক কিছুই কন্ট্রোল করতে পারবো। তো এগুলো কি, এগুলো নিয়ে আমি আর এখন আলোচনা করব না, কারণ এগুলো অনেক ইন ডিটেইল আলোচনা করার আছে। এগুলো নিয়ে আসলে এখন আপনাদের এই কোর্সে আলোচনা করা পসিবল না, কারণ ওয়েব ডিজাইন সেক্টরটা আসলে অনেক বড়। হ্যাঁ, এখানে 3টা ক্লাস কেন 3 মাসেও কিছু হবে না। হ্যাঁ, একটা বছর লাগবে আপনি মোটামুটি ওয়েব ডিজাইন সম্পর্কে ওভারঅল যদি খুব মোটামুটি ভালো জানতে চান, আপনার একটা বছর পরিশ্রম করতে হবে। সো এইগুলো অনেক পরের ব্যাপার, জাস্ট এমনি দেখালাম যে হ্যাঁ, এটা যারা জানেন, যারা প্রোগ্রাম বোঝেন, তারা এখানে এসে কাজ করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে প্লাগইন, যেগুলো হচ্ছে এক একটা সফটওয়্যারের মতো, এক একটা অ্যাপ্লিকেশনের মতো, যেটা কিনা আপনার ওয়েবসাইটটাকে কিছু বিষয়ে হেল্প করবে। যেমন ধরুন আপনার সাইট বারে এই যে অপশনগুলো আছে, ধরুন সাইট বারে এই জায়গাটাতে আপনি একটা গ্যালারি ইউজ করতে যাচ্ছেন, যে গ্যালারির অপশনটা আপনার এখানে নেই, তাহলে গ্যালারির জন্য আপনি একটা প্লাগইন ইউজ করতে পারেন। ওই প্লাগইন ইউজ করে এখানে আপনি কাজ করতে পারবেন। আবার ওই যে একটা অপশন দেখালাম না, যে মিডিয়াতে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ কত ছিল, 40 মেগাবাইট না, ওইটা যদি বাড়াতে চান ওটা প্লাগইনের মাধ্যমে বাড়াতে পারেন। তার মানে আপনি একটা প্লাগইন ইনস্টল করতে পারেন, সেই প্লাগইনটা ইনস্টল করলেই কিন্তু আপনি ওইটার মাধ্যমে বাড়িয়ে দিতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাগুলো? লাইব্রেরিটা একটু বলেন। লাইব্রেরিতে তো এখন আসিনি না, কিছুক্ষণ আগে বললেন যে এখানে যে লাইব্রেরি বলতে মানে কি, এটা আসলে কি, এই জিনিসটা বুঝিনি। কি লাইব্রেরি বলতে কি বোঝাতে চাইছিলেন? লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরি একটা আছে, কিন্তু লাইব্রেরি নিয়ে এখানে কথা বলছি না, এখানে ওই যে এখন দেখাইলেন যে ওই যে 40 এমবি, এটা এই কথাটা বলার আগে ফাইল সাইজ, হ্যাঁ ওইটা আমি ফাইল নেক্সট করার আগে ক্লাসে একটা লাইব্রেরি, একটা মানে এখানে যে লাইব্রেরি থাকে, ও আচ্ছা আচ্ছা সাইড বারে দেখাইছিলেন না, মানে বলছিলেন এখানে লাইব্রেরি সাইড বারে যেগুলো থাকে, এখানে একটা গ্যালারি, আমি বললাম গ্যালারি, আচ্ছা গ্যালারি, সরি লাইব্রেরি না গ্যালারি। তো গ্যালারিটা আচ্ছা আমি আপনাকে কিছু দেখাই। হ্যাঁ, তো tanjimulhaq.com এখানে আসেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার লোগোটা, এখানে এই যে এই অপশনগুলো, এগুলো কিন্তু সব উইজেট এর মাধ্যমে করা, এগুলো সব উইজেট দিয়ে করা, আর এই উইজেট গুলো নিয়ে আসা হয়েছে এক একটা প্লাগইনের মাধ্যমে। ক্লিয়ার? জি, এগুলো হচ্ছে উইজেট এর মাধ্যমে করা। এই যে পপুলার, রিসেন্ট কমেন্ট, কন্টাক্ট, এইগুলো কিন্তু উইজেট এর মাধ্যমে করা, আর এই উইজেট গুলো নিয়ে আসা হয়েছে প্লাগইনের মাধ্যমে। এবার কি ক্লিয়ার? জি ক্লিয়ার ভাই। ওকে। তাছাড়াও আপনারা যদি থ্রি ফেজ একাডেমিতে দেখেন, এই যে এই জায়গাটাতে খেয়াল করলে দেখবেন, এই যে এই পোরশনটা, এটাও কিন্তু উইজেট এর মাধ্যমে করা, আর উইজেটটা আপনার এই প্লাগইনের মাধ্যমে নেওয়া। ক্লিয়ার? জি। ওকে। আর কোনটা আমরা ইনক্রিজ করতে পারবো বলছিলাম মিডিয়ার ক্ষেত্রে আমরা আরেকবার একটু দেখে নেই। ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ ইজ 40 মেগাবাইট। হ্যাঁ, এইটাকে আমরা ইনক্রিজ করতে পারবো চাইলে। তো আমরা সেকেন্ড ক্লাসে এটা ইনক্রিজ করে দেখব কিভাবে ইনক্রিজ করতে হয়। তো এটা নিয়ে আপাতত আপনাদের কোনো টেনশন নেই। ওকে, গেল। কোথায় ছিলাম? আমরা প্লাগইনে ছিলাম। এরপর আছে প্লাগইন এডিটর। ওই যে যারা প্রোগ্রাম বুঝবেন তারাই আসবেন, আদারওয়াইজ কারোর আসার দরকার নাই। এটা যারা পিএইচপি বুঝবেন তারা আসবেন, আচ্ছা এছাড়া কারোর আসার দরকার নাই। ক্লিয়ার? সো পিএইচপি বুঝলে আসবেন, না হলে এখান থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আচ্ছা, প্লাগইন, এখানে দুইটা প্লাগইন দেখাচ্ছে। এই প্লাগইন নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, আজকে থাকুক। প্লাগইনগুলো কি ইন ডিটেইল আপনাদেরকে দেখাবো। এরপরেই হচ্ছে ইউজার হিসেবে অনলি একটা আছে অ্যাডমিন। এখানে শুধুমাত্র আমার আইডিটাই দেখাচ্ছে, কারণ এখানে আর কোনো ইউজার অ্যাড করা হয়নি। চাইলে আপনি এখানে ইউজার অ্যাড করে দিতে পারেন অ্যাড নিউ থেকে। হ্যাঁ,
ইউজার অ্যাড করে দিলে তারাও এখান থেকে ব্যাকএন্ডে কাজ করতে পারবে। কথাটা কি বুঝতে পারছেন? ইউজারটা কি বুঝতে পারছেন? ইউজার ওকে, আমি এই যে সাইটটা এডিট করার জন্য ওয়ার্ডপ্রেসে লগইন করলাম না অ্যাডমিন দিয়ে, এই যে অ্যাডমিন ইউজার আইডি, এটাই তো ইউজার। তো আপনি যাকে যাকে অ্যাক্সেস দেবেন সেই তো এখানে কাজ করতে পারবে না। তো যার যার অ্যাক্সেস থাকবে তারাই তো একজন ইউজার। ক্লিয়ার? এই যে দেখেন অ্যাডমিন, ক্লিয়ার? এই সেই অবস্থা আর কি। অ্যাডমিন থেকে নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন, এটাও আমরা সেকেন্ড ক্লাসে দেখব, এটাও দেখবো আমরা। দেন হচ্ছে প্রোফাইল, আমরা ইউজারের প্রোফাইল দেখতে পারবো। এখানে প্রোফাইল আছে, এখানে কি এই যে দেখেন ইউজার নেম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, ইউজারের একবার যখন ইউজার নেম আপনি দিয়ে দেবেন, পরবর্তীতে আর এটা কখনোই চেঞ্জ করতে পারবেন না, বাট বাকিগুলো চেঞ্জ করতে পারবেন। অনলি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না, বাট বাকি সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে ফার্স্ট নেম দিতে পারবেন, লাস্ট নেম দিতে পারবেন, নিক নেম দিতে পারবেন, আপনি যা খুশি এখানে তাই সব অ্যাড করতে পারবেন। ডিসপ্লে মি পাবলিকলি অ্যাজ, ডিসপ্লে করবে কিভাবে, অ্যাডমিন আকারে না অন্য কোনো না? আচ্ছা, আমরা একটু নাম দিয়ে দেখেন। ফার্স্ট নেম ধরেন আমি দিলাম তানজিমুল, লাস্ট নেম দিলাম হক। হ্যাঁ, এখন আমার এটা দেখেন কি ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ, কি নামে এটা ডিসপ্লে করবে? এই যে ডিসপ্লে কোথায় করবে, এই যে দেখেন অ্যাডমিন। ক্লিয়ার? অথবা এই যে এই পোস্টগুলোর কমেন্ট দেখবেন, পোস্টের কমেন্ট কোথায়, এই পোস্ট, এই পোস্টটা যদি আমরা ওপেন করি, হ্যাঁ, পোস্ট কমেন্ট তো দেখা যাচ্ছে না কেন? কমেন্ট করতে পারবো, কমেন্ট দেখবো কোথায়? আচ্ছা, আমরা একটু অন্য থিমে যাই। এই থিমটাতে অপশনটা দেখা যাচ্ছে না, আমরা থিমটা একটু চেঞ্জ করব। এগুলো এক একটা থিমের ব্যাপার, এই থিমগুলো নিয়েও আসবো। ফার্স্ট থিমে আবার ব্যাক করব। সেখানে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে। এই যে দেখেন 3 কমেন্টস, এই যে কমেন্টগুলো। হ্যাঁ হ্যাঁ, কমেন্টে কি দেখাতে চাইছিলাম, অ্যাডমিন। এই যে এখানে অ্যাডমিন নামে থাকবে না কি নামে শো করবে, বা এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানেও অ্যাডমিন নামে থাকবে না কি নামে শো করবে, এই অপশনটাই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো ধরুন আমি দিলাম তানজিমুল হক, আমাকে অপশন দেখাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে আমি করব আপডেট প্রোফাইল। এইবার এসে এই যে দেখেন এখানে অলরেডি তানজিমুল হক হয়ে গেছে, এখানে রিলোড দেন। আচ্ছা, এখানে একটু সময় নেবে। আচ্ছা, এখানে একটু সময় নেবে, বাট অলরেডি দেখেন এখানে চলে আসছে। বাকি ক্ষেত্রে আপনারা এভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে অ্যাডমিন থাকবে না, এখানে তানজিমুল হক চলে আসবে। ওকে, তাহলে এটা গেল, আমরা দেখলাম অ্যাডমিনের প্রোফাইলটা অ্যাড করা। এরপর এখানে কোন কালার ফরমেশন রাখবেন, এগুলো হচ্ছে কি আপনার মানে ভিউটা কেমন আসবে, আপনার যে পেজগুলো ভিউ করবেন সেগুলোর ভিউটার কালার কম্বিনেশন, এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে কোন স্টেটে কি আসবে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো নিয়ে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। চেঞ্জ করে করে এগুলো আপনারা দেখে নিন, এগুলো নিয়ে আর ডিটেল বললাম না, এগুলো তো দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে টুল, অ্যাভেলেবল টুল, এগুলো তেমন একটা লাগে না এখানে, এগুলো প্রয়োজন নেই। টুলটাতে এখন আর কাজ করতেই হয় না, এগুলো আগে প্রয়োজন পড়তো। এরপর যাবো আমরা জেনারেলে, সেটিংয়ে। হ্যাঁ, সেটিংয়ের মধ্যে আছে জেনারেল। এই জেনারেলে আসলেই দেখতে পারবেন সাইট টাইটেল, সাইটটার নাম কি হবে। ওই যে আমরা ফার্স্টে সাইট টাইটেল দিয়েছিলাম না ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, হ্যাঁ, ওই যে ওই অপশনটা আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। ট্যাগলাইন, ওই যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট কোথায় থাকে এটাও দেখাইছি, চাইলে চেঞ্জ করতে পারবেন। ইউআরএল, হ্যাঁ, এখন ইউআরএল আপনি কি রাখবেন, এখান থেকে ইউআরএল দিয়ে দিতে পারবেন। তারপরে হ্যাঁ, এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেস, যে অ্যাডমিনিস্ট্রেটর এখানে তার ইমেইল অ্যাড্রেসটা কি হবে এটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। এনিওয়ান ক্যান রেজিস্টার, আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে যে কেউ এখানে রেজিস্টার করতে পারবে। ওই যে আপনি যেমন অ্যাডমিন, এখানে সবাই রেজিস্টার করতে পারবে। আচ্ছা, দিলাম অপশন, সবাই রেজিস্টার করতে পারবে। তাহলে নিউ ইউজার ডিফল্ট রোল, নতুন যে রেজিস্ট্রেশনটা হবে, যে রেজিস্টার করবে তার রোলটা কি হবে, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ারটা ম্যাক্সিমাম,
তার চাইতে এডিটরের পাওয়ার কম, তার চাইতে অথর তার চাইতে কম, এইভাবে সাবস্ক্রাইবারের পাওয়ারটা সবচাইতে কম, এবং বাই ডিফল্ট এটা অলওয়েজ সাবস্ক্রাইবার রাখা হয়, এর বেশি রাখবেন না। আর বাকিগুলো আপনার কাজের উপর ডিপেন্ড করে রাখবেন, এক একজনের পাওয়ার এক এক রকম। আপনারা একটু গুগলে সার্চ করলে ওগুলো দেখতে পারবেন কার কার কোন কোন ধরনের অ্যাক্সেস আছে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, সাইট ল্যাঙ্গুয়েজ এই যে চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, বাট একবার যদি ইংলিশ ছাড়া অন্যটাতে করে ফেলি আমি আর এই অপশনটাতেই আসতে পারবো না, সো আমি আর এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই না। ঠিক আছে, টাইম জোন আপনি এখান থেকে টাইম জোন দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশের ওয়েবসাইটের ক্ষেত্রে UTC +6 দেব, আমাদের যেটা টাইম স্লট যেটা, হ্যাঁ এটা দিয়ে দেবো। বা যে ক্লায়েন্টের আপনি কাজ করবেন ওই ক্লায়েন্টের জন্য যেমন হবে যে টাইম জোনটা থাকবে সেটা দিয়ে দেবেন। ডেট ফরম্যাটটা কেমন হবে, হ্যাঁ নভেম্বর 13, 2020 এই ফরম্যাটে থাকবে, নাই যে এইভাবে থাকবে 2020 11 13, মানে কোন ফরম্যাটে আপনি চাচ্ছেন, ঠিক আছে, নাকি কাস্টম কোনো ফরম্যাট চাচ্ছেন দিয়ে দিতে পারবেন। টাইম ফরম্যাটটা কেমন চাচ্ছেন এখানে তাও দিয়ে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনাকে ডেমো দেখানোই হচ্ছে যে দেখতে এমন হবে, জাস্ট এক্স্যাক্টলি তাই হবে। আচ্ছা, উইক স্টার্টস অন, আপনার এই আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছেন এটা তো অবশ্যই কোনো একটা বিজনেস পারপাস বা অন্য কোনো একটা, মানে এই ধরনের আপনার তো অবশ্যই একটা টার্গেট আছে। সো আপনার উইকটা কিভাবে স্টার্ট হবে, কি বার থেকে স্টার্ট হবে, এটাও আপনি সিলেক্ট করে দিতে পারছেন। সেভ চেঞ্জেস, যা সেভ চেঞ্জ করছি সব সেভ করে দিলাম। এতটুকুতে কারোর কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, নেক্সট অপশন রাইটিং। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজ, আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারেন, এটা নিয়ে আমরা পরে কাজ করব। ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড তাই থাকুক, চাইলে আরও কিছু আছে এগুলো আপনারা দেখলে দেখে নিতে পারেন। পোস্ট ভায়া মেইল দরকার নাই, এগুলোর আর কোনো দরকার নাই। লগইন নেম পাসওয়ার্ড কোনো দরকার নাই। এগুলো কি আপনি কোনো একটা পোস্ট করছেন সেটা শুধু ওই মেইল থেকে ওই লগইন পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস পাবে, তো এইটা তো নর্মালি করা হয় না, এইটার আপাতত দরকার নেই, এটা কোনো ওয়েবসাইটে করা হয় না। ঠিক আছে, এটা অপশন দিয়ে রাখছে, যদি আপনার ক্ষেত্রে করতে চান করতে পারেন। এরপর হচ্ছে রিডিং অপশন। ইওর হোম পেজ ডিসপ্লেস, হোম পেজটা কী হবে, হ্যাঁ হোম পেজটা কী হবে, হোম পেজটা কোনটা হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এটা নিয়ে আমরা পরে কাজ করব। দেন ব্লগ পেজে কয়টা পোস্ট থাকবে, ব্লগ পেজ শোজ অ্যাট মোস্ট, অর্থাৎ ব্লগ পেজে থাকবে আপনার পোস্ট, সেখানে কয়টা করে একটা পেজে পোস্ট থাকবে সেটাও এখানে দেওয়া আছে, 10টা, চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন, এইগুলো আপনারা এগুলো দেখতে পারেন এইভাবে। তারপরে যে ফুল টেক্সট সামারি, কথা এই যে সিন্ডিকেশন ফিজ শো দি মোস্ট রিসেন্ট, অর্থাৎ এটা কিভাবে আসবে, রিসেন্ট আইটেমগুলো আগে আসবে না কোন ভাবে আসবে, মানে আসলে লাস্ট পোস্টগুলো সবার আগে আসবে না সবার আগে যে পোস্ট করছেন ওইটা সবার উপরে থাকবে, মানে এই ওয়েটা, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে অর্থাৎ কোন সিস্টেমে আপনি চান, হ্যাঁ এটাই আপনি এখানে পাচ্ছেন। আর এই যে দেখুন ডিসকাস সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মনে আছে এটা কোনটা? ডিসকারেজ সার্চ ইঞ্জিন মনে আছে? জি মনে আছে। ফার্স্ট দেখিয়েছিলাম, ফার্স্ট তো দেখাচ্ছি কথা বলতে আর কি আছে যারা ভালো জানে এটা। ওকে ফাইন, এসইও এক্সপার্টরা আমার চাইতে আরো ভালো জানবেন, আপনারা ডিসিশন নেবেন কি করবেন কি করবেন না, আর আলটিমেটলি আপনাদের মতে কি সেটাও আমাকে জানান। এখন যারা এসইও রিলেটেড কাজ করেন বলেন কোনটা বেটার এখন, মানে এটা অন না অফ, তাহলে আমারও শেখা হয়ে যাবে, নাকি বলেন? আলোচনা করতে করতে তো শেখা। না ভাই আমি এসইও সম্পর্কে জানি না, কেউ জানলে হয়তো জানে, ধারণা নিচ্ছে আর কি বলতে পারেন। না ভাইয়া জানি না, এমনি আমি নতুন শিক্ষার্থী ভাইয়া, কোনো প্রবলেম নাই, আপনি যা জানেন সেটা বলবেন, না জানলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ আমরা এখানে অবশ্যই ডিসকাস করে করে শিখবো, বিষয়টা এমন না যে সব আমিই শেখাবো, সব আমি জানি আপনারা কিছুই জানেন না। হ্যাঁ এখানে আমি যখন আপনাকে শেখাবো তখন আমি নিজেও শিখতে পারবো, অনেক নতুন নতুন প্রশ্ন আসতে পারে আপনাদের থেকে, যেখান থেকে হয়তো আমি জানতে পারি অথবা আপনাদের থেকে কিছু শিখতেও পারি। সো অবশ্যই এটা কমিউনিকেশনের দরকার আছে, তাই আমার জিজ্ঞাসা করা যে আপনারা জানলে বলতে পারেন, তাহলে আমারও বেটার আইডিয়াটা হয়ে যাবে। আচ্ছা এরপরে আসি ডিসকাশনে। আচ্ছা রিডিং এ একটা জিনিস, রাইটিং এগুলো তো দেখানো হয়েছে না। ওকে ডিসকাশন, এখানে আপনি কার কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন সমস্ত কথাগুলো লেখা আছে, দেখবেন টিকমার্ক দিবেন অথবা উঠাবেন না নাম্বার কত বসাবেন এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ
attempt to notify any blogs link to from the post, মানে এখানে কি কি অপশন থাকবে, কি কি থাকবে না, কার জন্য কি অ্যাক্সেস আছে নাই, এই বিষয়গুলো মানে কার কার কোন ধরনের অপরচুনিটি থাকবে না থাকবে এইগুলো আপনারা ইন ডিটেল এখান থেকে করবেন, অ্যাক্সেস দিবেন বা দিবেন না এগুলো দেখে নিন। দেন হচ্ছে মিডিয়া এখানে এগুলোতে চেঞ্জ করতে হয় না কিছু, এগুলোর তেমন প্রয়োজন নেই। এখানে আপনি কি এখানে আপনার থাম্বনেইলগুলো কেমন হবে, অর্থাৎ কত রেজুলেশনের কত হবে, সাইজের হবে, এগুলো আর কি। হ্যাঁ আপনার কোনটা কেমন হবে, যেমন ধরুন এখানে যদি আমরা ব্লগে যাই, এখানে দেখেন ইমেজটা কত বড় আকারে আসছে, তো এই যে এইগুলোই কন্ট্রোল করা, হ্যাঁ এই থাম্বনেইলগুলো, এই ফিচার ইমেজ, এগুলোর কোনগুলো কীরকম ভাবে থাকবে এগুলোকে কন্ট্রোল করা যায়। তবে নর্মালি এগুলো কন্ট্রোল করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে, কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এগুলো সিলেক্ট করে দিতে পারে, তো এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। আমি আজ পর্যন্ত যত ওয়েবসাইট ডিজাইন করছি এগুলোতে হাত দিতে হবে, তো আশা করি আপনাদের এই কাজগুলো করতে হবে না। যদি কেউ আপনাকে বলে স্পেশালি যদি কেউ বলে সেক্ষেত্রে কাজ করে দিবেন। দেন হচ্ছে পার্মালিঙ্ক, এইটাই হচ্ছে আপনার সেই লিঙ্ক, ওই যে আমি এতক্ষণ হোম পেজে আসলাম না, ওই যে কী যেন রিমুভ করে কতটুকু যেন রেখে, হ্যাঁ আপনাদের কাছে তো এরকম মনে হতে পারে কী যেন ভাইয়া রিমুভ করলেন, কতটুকু যেন রাখলেন, হোম পেজে চলে গেলেন, তাই না? সো এখন ওইগুলোকে আমরা ঠিক করবো। হ্যাঁ এই জায়গাটা অবশ্যই পোস্ট নেম, এই অপশনটা আমরা সিলেক্ট করবো। এই অপশনটা সিলেক্ট করে দিলে আপনার হোম পেজের নেমটা হবে, আপনি যে ডোমেইন নেমটা দিচ্ছেন না ওই ডোমেইন নেম হবে সেভ চেঞ্জ, কোনো কথা নাই। ওয়েবসাইটে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই আগে আসবেন পারমানেন্টসে, এই পোস্ট নেম করে নেবেন, তারপরে যত কথা, ঠিক আছে? এটা কিন্তু প্রথমের কাজ, বাট আমি প্রথমে দেখাইনি কেন, কারণ আমি প্রত্যেকটা জিনিসের সাথে যেহেতু আমি পরিচিত না, সো আমি এই জন্য দেখাইনি, আগে পরিচয় করিয়ে দিলাম, তারপর এখন বলছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্রথম কাজ হবে আপনার একটা পোস্ট নেম সিলেক্ট করা, আর একটা কাজ হবে আপনি যদি চান ওই রিডিং থেকে ডিসকার্জ সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা অন করে দিতে পারেন। এই দুটা কাজ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর প্রথম এই দুটা কাজ আগে করবেন, তারপরে অন্য কাজ। এরপরে প্রাইভেসি বলতে এখানে প্রাইভেসি নামের একটা পেজ আপনি অটোমেটিক ক্রিয়েট করতে পারবেন, মানে ওয়ার্ডপ্রেস থেকে আপনাকে দিয়ে দেবে প্রাইভেসি পেজ, চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, চাইলে আপনি নিজের মতো করেও পেজ ক্রিয়েট করতে পারবেন, নিজের মতো করে প্রাইভেসির কন্টেন্টগুলো সাজিয়ে নিতে পারবেন, এটা আপনার ব্যাপার। সো আপনি কি করবেন, এটা আপনি করে দেবেন। তো মোটামুটি এই ড্যাশবোর্ডে যা কিছু আছে সব কিছুর সাথে আমি চেষ্টা করলাম আপনাদেরকে পরিচিত করে দেওয়ার। যদি কারোর কোনো কনফিউশন থাকে এই পুরো ওভারভিউ নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আমরা এতক্ষণ যে লোকাল হোস্ট, জি অর্থাৎ আপনি বলেছিলেন যে লোকাল হোস্ট বলতে আপনার নিজের কম্পিউটারের হার্ড ডিস্কে আপনি মানে লোকাল হোস্ট বানিয়েছেন, হ্যাঁ? তারপরে আমরা লাইভে নাই, অনলাইনে নাই, হ্যাঁ। এখন আমি এখানে লোকাল হোস্টটা বানিয়েছি আমার যে ওয়েবসাইটের যাবতীয় মানে সেটিংস গুলো ঠিক করার জন্য, এই তো কাজগুলো করার জন্য আমি ওয়েবসাইটটা রেডি করব। এখন আমি সবগুলো রেডি করার পরে সেটাকে লোকাল হোস্ট থেকে কিভাবে আমি সেটা অনলাইনে মানে শো করাবো? আপনাকে লাইভ সার্ভারে এটাকে পরে আপলোড করতে হবে, মাইগ্রেট করতে হবে ওয়েবসাইটটা। এটা কি লোকাল হোস্টে করার পরে কি ওই যে আমি যেই আপনি যে একটা যে ওই কি জানি ওই যে সিতে গিয়ে মনে হয় সি ড্রাইভে গিয়ে একটা ওই যে কি একটা ইয়ার মধ্যে তিনটা ফোল্ডার দেখাইছিলেন, ওইখান থেকে আমাদের যে ওয়েবসাইট মানে ইয়াটা নিয়েছি সেটা নিয়ে কি কারেক্ট এখান থেকে এখান থেকে গিয়ে যে আপনি টিডিসি কি একটা জ্যাম থেকে, হ্যাঁ এই যে হ্যাঁ htdocs 3 phase academy এই পুরোটা নিয়ে যাবেন। এই ফোল্ডারটা আমি আর নেবেন হচ্ছে ডাটাবেস, শুধু এটা নিলে হবে না, ডাটাবেসটা সহ লাগবে। ট্যাবটা তো কেটে ফেললাম। আচ্ছা যাই হোক, যাচ্ছি আবার লোকাল হোস্ট PHP my admin, এখান থেকে আপনাকে ডাটাবেসটা নিতে হবে, এইগুলো নিয়ে আপনাকে মাইগ্রেট করতে হবে। তো মাইগ্রেট করার প্রসিডিওরটা আছে, এগুলো একটু কমপ্লিকেটেড, এখন এগুলো দেখানো পসিবল হবে না, বাট আপনাদেরকে লাইভ সার্ভারে কিভাবে কাজ করতে হয় এগুলো দেখাই দেবো। লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে কাজ করতে হবে দেখাই দেবো। তো এই হলো অবস্থা। তো বলেন আর কারোর কোনো প্রশ্ন আছে? ও খেয়াল করুন, আমি পোস্ট নেম দিয়ে কি সেভ করেছিলাম? মনে হয় সেভ করি নাই। সেভ না করার জন্য দেখুন এখনো লিঙ্কটা কেমন হয়ে আছে, লিঙ্কটা একটু দেখি।
আচ্ছা, এইটার কারণ হচ্ছে এর মধ্যে দেখেন একটা স্পেস আছে, এই স্পেসের জন্য এটা আসতেছে। তো আমরা ডোমেইন নেমে তো এই ধরনের স্পেস রাখবো না। আর কোনো একটা পেজের জন্য, কোনো একটা ফোল্ডারের জন্য কীভাবে এই পারমালিঙ্কগুলো আসবে এগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো, সো কোনো প্রবলেম নেই। তো বলেন, কারোর কোনো প্রশ্ন আছে আর? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, আচ্ছা আমার একটু প্রবলেম হয়ে গেছে, হঠাৎ করে আমার ব্রাউজারটা কেটে গেছিল, হ্যাঁ, যার কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। তো বলেন, কারোর কিছু জানার আছে কিনা? আর কারোর কিছু জানার নেই? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। হ্যাঁ, আর জি আপু বলেন, তানজিলা আপু বলেন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে না? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। ওকে, কারোর কোনো কোয়েরি আছে? এতক্ষণ যা দেখালাম আমি যে ওই আমি আসলে ওই যে এই ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নেই, তবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে শিখতে চাচ্ছি আর কি। বাট আমার মানে পড়ালেখার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো বুঝতে পারছেন আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে সম্পর্কে ধারণা নাই, অথবা এবং আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছি না, মানে ঝামেলাটা নিতে চাচ্ছি না। এখন যদি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি না শিখে, আমি চাচ্ছি পরবর্তীতে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। আপনি তো জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এর একটা গুরুত্বপূর্ণ একটা মানে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ধরতে গেলে একটা বিষয় মানে ওয়ার্ডপ্রেসটা বা যে কোনো একটা ওয়েবসাইট আর কি। তো আমি তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা না শিখে আমি কি ওয়ার্ডপ্রেসটা খুব ভালোভাবে মানে মোটামুটি যতটুকু কাজে লাগানো যায় মানে অ্যাফিলিয়েট মার্কেটের জন্য, তাহলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি আমাদের এই বাকি ক্লাসগুলো করেন, আর দুটো ক্লাস আছে, দুটো ক্লাস করেন, যতটুকু হেল্প হয় আমি আপনাদেরকে একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেন আপনারা পরবর্তীতে এটার উপর স্টাডি করে ভালো কিছু করতে পারেন। হ্যাঁ, তো এতটুকু আপনাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরপরেও যদি আপনারা চান আমাদের কাছেও কোর্স করতে পারবেন। আমার অলরেডি একটা কোর্স মানে আমি স্টার্ট করেছি, এটা মানে ক্লাসটা আমার এই মাসের শেষ সপ্তাহে শুরু হবে। হ্যাঁ, এই মাসের শেষ সপ্তাহে, অথবা ধরুন হ্যাঁ এই মাসেই আর কি শুরু হবে ওয়ার্ডপ্রেসের উপর। আমরা এটার ইয়াটা কোথায় পাবো, মানে যে সার্কুলারটা কোথায় পাবো, মানে যে আপনি যে শুরু করতে থ্রি ফেজের গ্রুপে পাবেন, যেখানে আমি আপনাদেরকে এখানে লিংক দিয়েছি। আপনি ওখানে মেসেজ করলেও কথা বলতে পারবেন, আপনি চাইলে ডাইরেক্ট আমার সাথেও কন্টাক্ট করতে পারবেন যে কেউ। ঠিক আছে, আপনি এখানে এই কোর্সে অ্যাডমিট হতে পারেন। আমার ওয়ার্ডপ্রেসের উপর দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর, একটা হচ্ছে ইন জেনারেল অনলি শুধুমাত্র আপনার প্রোগ্রামিং ছাড়া ওয়ার্ডপ্রেসের উপর, আরেকটা আছে হচ্ছে এইচটিএমএল সিএসএস সহ। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে যদি আপনি এইচটিএমএল সিএসএসটাকে অ্যাড করতে পারেন, তাহলে যেমন খুশি তেমন ওয়েবসাইট বানাতে পারবেন। যেমন আমি আপনাকে বলি, হ্যাঁ জি, এই থ্রি ফেজ একাডেমির যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, জি আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, বিভিন্ন থিম আপনি কোথায় পাবেন ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, বা আপনি যেখানেই খোঁজেন না কেন এই রকম কোনো থিম আপনি পাবেন না ওয়ার্ডপ্রেসে, এক্স্যাক্টলি এরকম কোনো থিম নেই। তাহলে এটা আমি কিভাবে করলাম? এই আমার যে সাইটটা আমি ডিজাইন করছি এরকম কোনো থিম নাই। এরকম করার কারণ কি, আমি এখানে আমার কাস্টম প্রোগ্রাম এখানে অ্যাড করছি, অর্থাৎ এইচটিএমএল সিএসএস এখানে অ্যাড করা আছে। এই জন্যই আমার এইটা অন্য কোনো থিমের মতো না, এটা ইউনিক হয়েছে।
আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? So, জি, জি। আপনি যদি প্রোগ্রামিং HTML CSS টুকু শেখেন, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসটাকে যতটা হাই লেভেলে নিতে পারবেন, আশা করি এই জায়গায় আপনার ওয়ার্ডপ্রেসের আর কিছু বাকি থাকবে না, যে কোনো সাইট আপনি ডিজাইন করতে পারবেন। এরকম একটা কোর্স আছে যেখানে আমার 30টা ক্লাসের কথা বলা আছে যদিও, বাট ওইটা আমার 30টা ক্লাসে হবে না, আনুমানিক ধরে রাখেন 35টার মতো ক্লাস লাগবে ওই কোর্সটিতে। জি চাইলে ওটা করতে পারেন HTML CSS সহ। আর আরেকটা কোর্স আছে যেটাতে HTML CSS ও বাদ, অনলি ওয়ার্ডপ্রেস শেখাবে। যারা একেবারেই প্রোগ্রামিং চান না, যে না প্রোগ্রামিং দরকারই নেই, ওই যে ওখানে যেমন আছে থিমগুলো যেমন হয় দেখতে ওরকমই সাইট বানাবো, ঠিক আছে, তাদের জন্য অপরচুনিটি আছে। কোনো প্রকার কোনো প্রোগ্রামিং শিখতেও হবে না, দেখতেও হবে না, জি তারও কোর্স আছে। সো আপনি দুটারই অপশন দেখে নিতে পারেন। 3 ফেজ একাডেমিতে মেসেজ দিলেই আপনি অপশনটা পেয়ে যাবেন। আপনি ওয়েব ডিজাইনের কোর্স নিয়ে জিজ্ঞাসা করলে ওখানে বলা হবে, ওখানে কাউন্সিলর আছে, উনি আপনাকে সব ডিটেইল বলে বোঝাবেন। আর তাছাড়াও আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। জি আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে আমি? ওকে ফাইন, আমার ফোন নাম্বারটা জি একটু দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার এখানে দিচ্ছি, আমার ওয়েবসাইটে গেলেও পাবেন। জি জি ভাই 0178660 দেখতে পাচ্ছেন এখন? জি 0178 786 এবং 60 60 সরি, একটা জিরো মিসিং আছে। এই হচ্ছে আমার ফোন নাম্বার, যে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে, আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। জি একটু লিংকটা হ্যাঁ, আমি লিংক এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি ইয়াতে দিয়ে দিই, মিটে দিয়ে দিই। আমার প্রোফাইল লিংক, আমার লিংক, 3 ফেজ একাডেমিতে কানেক্টেড থাকলে আপনি সবই পাবেন, সব কিছুই আপনি ওখানে পেয়ে যাবেন ইনফরমেশন। জি ভাই সো আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা সেকেন্ড ক্লাসটা করব, তো তার আগে আমি আপনাদের নামগুলো একটু এন্ট্রি করে নেব, আপনাদেরকে সার্টিফিকেট দিতে হবে। সো আমি একজন একজন করে নাম বললে তার একটু নামটা বলবেন, সার্টিফিকেটে তার নামটা কি হবে। ভাই চ্যাট বক্সে লিখে দেবো, এখানে চ্যাটে লিখে দেবো, এত ভুল হয়ে না, আপনি তো দেখবেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসের